আসছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ইতিমধ্যেই আশা করছি অনেকেই যুক্ত হয়েছে তোমাদের মধ্য থেকে, এবং আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ কিনা সেটা একটু আমাকে জানাবে, এবং যদি দেখা যায় এবং শোনা যায় তাহলে আমি ক্লাসে চলে যাব। একটু কমেন্ট সেকশনে জানাও কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো এবং আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, ওকে। আমি একটু অপেক্ষা করি বাকিরাও যাতে আমাদের সাথে যুক্ত হতে পারে। তোমরা একটু নিজ জায়গা থেকে ক্লাসগুলো শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধু বান্ধবীরা যুক্ত হতে পারে। ইতিমধ্যেই অনেকেই যুক্ত হয়েছে আমাদের সাথে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এর আগে আমরা দুইটা ক্লাস করেছিলাম। তোমরা জানো যে দুইটা ক্লাসের মধ্যে কিন্তু আমরা অনেক কিছুই পড়িয়েছি যেখান থেকে তোমাদের পরীক্ষায় হুবহু এমসিকিউ আসে। ঠিক আছে, ইতিমধ্যে যুক্ত হয়েছেন তামিম এবং শাহিনুর আক্তার, সজীব রানা, মুজাহিদুল ইসলাম সাজেদ এবং রাইকা ইসলাম। তো তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও যে কে কোন জায়গা থেকে লাইভটা দেখছো এবং আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। চট্টগ্রাম থেকে নুরুল আজিম যুক্ত হয়েছেন, তৌফিকা মিম যুক্ত হয়েছেন, তাহসিন হাসান জারিফ যুক্ত হয়েছেন, গোল্ডেন ডেসের স্টুডেন্ট আমাদের, অর্চনা দত্ত, এরপরে হচ্ছে মুনতাহা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ক্লাসে। তো টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন মাহমুদা, প্রতিনিয়তই হচ্ছে সেই ক্লাসগুলো করতেছে, লাইভ ক্লাসগুলো, তোমাকে এপ্রিসিয়েট করি। সামি সাকদের যুক্ত হয়েছেন আমাদের সাথে, মোহাম্মদ সামি, এবং সামি আক্তার কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন, হৃদয় রংপুর থেকে, তৌফিকা মিম যুক্ত হয়েছেন, বন্ধু বান্ধবীদেরকে মেনশন করেছে। তোমরা একটু লাইভটা শেয়ার করে রাখো তো নিজেদের টাইমলাইনে। আমরা ক্লাসে চলে যাব, ডিটেলস ক্লাসে চলে যাব, একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে যাতে তোমাদের বন্ধু বান্ধবীরাও ক্লাসে যুক্ত হতে পারে। তো তোমাদের গত ক্লাসগুলো কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাও যে গত ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমি ভালো আছি, এবং অনেকেই জানতে চাচ্ছে আমি কেমন আছি। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। এবং সিলেট থেকে যুক্ত হয়েছেন তানবীর, মানিক বগুড়া থেকে, নীলা শাহ যুক্ত হয়েছেন আমাদের সাথে বগুড়া থেকে, তৌফিকা মিম চট্টগ্রাম থেকে, সামিরুজ্জামান লিয়া যুক্ত হয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, উপমা যুক্ত হয়েছেন, নিদিকা নিশা যুক্ত হয়েছেন। ওকে, তোমাদের গত ক্লাসগুলো কেমন লেগেছে এবং তোমরা অনেকেই ইতিপূর্বে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো কিন্তু অনেকেই করোনি। তোমরা একটু বলো যে গত ক্লাসগুলো কেমন লেগেছে, এবং আজকে তোমাদেরকে যেখান থেকে পড়াবো এটা আমরা একদম অনেকটা সপ্তম অধ্যায় পর্যন্ত কভার করব। আমি জানি যে সবকিছু পড়ানো আসলে সম্ভব না, তবে আমি আমার জায়গা থেকে তোমাদের চেষ্টা করতেছি যেটুকু পারতেছি তোমাদেরকে ভালো কিছু দেওয়ার। ঠিক আছে, ওকে। এবং এখানে অনেকে যুক্ত হয়েছে, অনেকে ভালো লেগেছে বলেছে। আগের ক্লাসগুলো কয়জনে করছো একটু দেখি, তোমরা কমেন্টস করে জানাও তো আগের ক্লাসগুলো কয়জনে করছো। মানিকগঞ্জ থেকে যে দেখছেন সজীব রানা, আচ্ছা, ফাহিম আহমেদ যুক্ত, খুব ভালো লেগেছে স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তৌফিকা বলেছে যে ভালো লেগেছে। ওকে, এর আগের ক্লাসগুলো কয়জনে করেছো একটু জাস্ট হচ্ছে নিজেরা একটা ইমোজি দিয়ে প্রকাশ করো যে হ্যাঁ তোমরা করেছো। ওকে লিখো, অথবা হচ্ছে গত ক্লাসগুলো করেছি এটা বলতে পারো। পলাশবাড়ি থেকে, গাইবান্ধা জেলা থেকে যুক্ত হয়েছেন প্রবাস, অর্চনা। ওকে, কয়জনে আজ ফার্স্ট জয়েন করলাম, নাফিজা আফরিন আজকে প্রথম যুক্ত হয়েছেন আমাদের সাথে। আশা করছি তুমি প্রতিনিয়তই যুক্ত হবে এবং প্রতিদিন ক্লাসগুলো করবে। করছি সব ক্লাস, ওকে ফাইন। তাহলে আমরা ক্লাসে চলে যাই। কেমন, অনেক ভালো লেগেছে মুন্তাহার বলেছে, সাগর রহমান করেছে, এবং শিপন খান করেছে, অনন্যা কুহু করেছে, এবং আরো অনেকেই বলেছে খুব ভালো লেগেছে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সুন্দর মন্তব্যের জন্য। আজকে আমরা এরপর থেকেই পড়ি যে স্বাধীনতা এবং আইনের বিরোধ নেই এই কথাটি কে বলেছেন, এটা নিয়ে একটা তোমাদের একটা প্রশ্ন আছে। স্বাধীনতা এবং আইন এই দুইটা মানে এই দুইটা টপিকই, আইন এবং স্বাধীনতা, তোমরা ওই যে তোমাদের তৃতীয় অধ্যায় যেটা আছে, যে অধ্যায়টা মূল্যবোধ, হ্যাঁ, আইন, মূল্যবোধ, আইন এবং স্বাধীনতা সাম্য, তাই না? মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা থেকেই কিন্তু প্রশ্নটা আসছে। তো তোমরা সবাই জানো যে আইন হচ্ছে মূলত কিছু বিধি বিধান বা রীতিনীতির সমষ্টি, যেগুলো
রাষ্ট্র বেছে নিয়েছে এবং সার্বভৌম কর্তৃপক্ষের মাধ্যমে সেগুলো প্রয়োগ করে। স্বাধীনতার আসলে সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে বলা হয় যে আমাদের যা মন চায় তা করা, কিন্তু সেই কাজ দ্বারা অন্যের অনুরূপ স্বাধীনতাকে কোনো রকম হরণ করা যাবে না। তো এই বিষয়ে বলতে গিয়ে বললো যে আইন এবং স্বাধীনতা যে একটা আরেকটার অভিভাবক। দেখো যে স্বাধীনতার অভিভাবক হচ্ছে আইন, অর্থাৎ স্বাধীন যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নাই। এই কথাটা তোমরা জানো যে লক বলেছিল, যেখানে আইন নেই সেখানে কি নাই, স্বাধীনতা নাই। তো এখানে আইন এবং স্বাধীনতার কোনো বিরোধ নাই, এই উক্তিটি কে করেছেন? ওকে, তোমাদের অনেকে আজকে ক্লাস করতে পারছে না চাচাতো ভাইয়ের বিয়ের জন্য। ওকে ঠিক আছে ইমরান, তোমার বিয়ে কখন সেটা বলো, তোমার চাচাতো ভাইয়ের বিয়ের কথা বলছো। আচ্ছা ঠিক আছে, এখানে অনেকেই কমেন্টস করেছে লক বলে। লক বলেছিল যে যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নাই। ঠিক আছে, এখানে আরেকটু বিবেচনা করো। দেখো আজকে প্রথম কেরানীহাট থেকে। ওকে মঈনুদ্দিন হাসান। ওকে, এরপরে তোমরা উত্তরের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে বারখারের কথা। আমি তোমাদেরকে একটু আগেই বলছি যে লক অন্য কথা বলেছে, এটা অধ্যাপক বারখার যে কথা বলেছেন তার কথা হচ্ছে কি যে আইন এবং স্বাধীনতা একটা ছাড়া আর একটা চলে না। তার মানে হচ্ছে এটার সাথে আইনের সাথে স্বাধীনতার কোনো বিরোধ নাই। আবার অনেকেই এটাও বুঝিয়েছেন যে আইন থাকলে সেখানে স্বাধীনতা পাওয়া যায় না। আবার অনেকে এটাতে সম্মত হয়েছে আইন এবং স্বাধীনতার মধ্যে কোনো বিরোধ নাই, তার মধ্যে অন্যতম হচ্ছে বারখার। এবং অনেকে এটাও বলেছেন যে আইন স্বাধীনতার যে ক্ষেত্র সেটাকে সম্প্রসারিত করে বা প্রসারিত করে। ঠিক আছে, ওকে। এরপরে যাই, সেটা হচ্ছে তোমার বাংলাদেশের তথ্য অধিকার আইন চালু হয় কোন সালে? এটা তোমরা সবাই পারার কথা। তথ্য অধিকার এটা আসলে কেন দরকার? একটা লাইন মনে রাখো, সেটা হচ্ছে তথ্যের গোপনীয়তা দুর্নীতি বাড়ায়। তথ্যের গোপনীয়তা কি বাড়ায়? যে তথ্যের গোপনীয়তা দুর্নীতি বাড়ায়। এই দুর্নীতি গোপনীয়তা দুর্নীতি বাড়ায়, এই যে দেখো দুর্নীতি বাড়ায়। এই দুর্নীতি যে বাড়তেছে, এই দুর্নীতিকে কমিয়ে আনা এবং সাধারণ মানুষের কাছে তথ্য সহজলভ্য করার লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০০৯ সালে একটি তথ্য অধিকার আইন তৈরি করেন এবং সেই আইনটা অনুযায়ী বর্তমানে বাংলাদেশের যে কোনো সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা যে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা চাইলে তথ্য সরবরাহ বা আমরা তথ্য নিতে পারি। তো ২০০৯ সালের যে তথ্য অধিকার আইন, সেই তথ্য অধিকার আইন মূলত চালু করা হয়েছিল। তাহলে তথ্যের গোপনীয়তা কি বাড়ায়? যে তথ্যের গোপনীয়তা দুর্নীতি বাড়ায়। অর্থাৎ তুমি যেমন ধরো সাম্প্রতিক বেশ কয়েকটা ঘটনা সেরকম হয়েছে যে সরকারি, বেসরকারি বা আধা সরকারি বা ব্যক্তি পর্যায়ে তারা গোপন ভাবে যেগুলো করতেছে সেগুলোর মধ্যে কিন্তু দুর্নীতি বেড়েছে। ঠিক আছে, আমার থেকে এখনো লাইভ 75-এ কেন? তুমি লাইভ ক্লিক করো আসমা কাশেম, তুমি স্ক্রিনে ক্লিক করে হাতের ডানে দেখবা যে লাইভ একটা অপশন আছে, সেই লাইভে ক্লিক করলে তোমার ওই 75-এ আর থাকবে না। ঠিক আছে, ওকে। এরপরে যায় পরবর্তী প্রশ্নের মধ্যে ৭৭ নম্বর প্রশ্ন, জাতিসংঘ মানবাধিকার সমূহ গৃহীত হয় কত সালে? আচ্ছা, জাতিসংঘে মানবাধিকার সমূহ, গত ক্লাসেও এটা নিয়ে আমি কথা বলেছিলাম। ইউনাইটেড নেশন কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? এটা 1945 সালে। তোমরা এটা সবাই জানো যে 1945 সালে ইউএন প্রতিষ্ঠা হয়েছিল এবং মানবাধিকারের জন্য তারা একটা ঘোষণা দিয়েছেন, ইউডিএইচআর। ইউডিএইচআর এর ফুল ফর্ম কি? ইউনিভার্সাল, মনে রাখবা, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, মানবাধিকার, হ্যাঁ, হিউম্যান রাইটস। তাহলে ইউনাইটেড নেশনই মূলত এই যে ইউডিএইচআর ঘোষণা করেন। এটার ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন, অর্থাৎ মানবাধিকারের সর্বজনীন বা যেটাকে আমরা বলি সর্বজনীন ঘোষণাপত্র। সর্বজনীন কি? ঘোষণাপত্র। সেই ঘোষণাপত্র অনুযায়ী পৃথিবীতে মানুষের বেঁচে থাকার যে অধিকারগুলো আছে সেগুলোকে আমরা বলি যে মানবাধিকার। কি অধিকার? মানবাধিকার। ঠিক আছে, মানবাধিকারটা হলো টোটাল কয়টি? যে মানবাধিকার ইউডিএইচআর অনুযায়ী মানবাধিকার হচ্ছে 30টি। হ্যাঁ, তোমরা অনেকে ইতিমধ্যেই লেখা শুরু করে দিয়েছো মানবাধিকার 1948। ভেরি গুড, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা পেরেছো। এই 30টি মানবাধিকারের ঘোষণা দেওয়া হয়েছিল 10 ডিসেম্বর
1948 সালে। কত সালে? 1948 সালে। মনে থাকবে? 1948 সালে 10 ডিসেম্বর। এই 10 ডিসেম্বরকে বলা হয় মানবাধিকার দিবস। কি দিবস? 10 ডিসেম্বরকে বলা হয় মানবাধিকার দিবস। অলরেডি সেটা আসছে। এখানে তোমরা জানো যে 1947 সালে ভারত পাকিস্তান বিভক্ত হয়েছিল। 1945 সালে যে তোমার ইউনাইটেড নেশন কি হয়েছিল, যে ফরমেশন হয়েছিল বা যেটাকে আমরা গঠিত হয়েছিল। আবার 1945 সালে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। কিসের? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা, সমাপ্তি হয়েছিল। হ্যাঁ, আমি সূচনা বলে বলছি, এটা হচ্ছে সমাপ্তি, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি। সূচনা কিন্তু 1939 সালে, ঠিক আছে। তো এরপরে 1952 সালে কি করেছে সেটা তো তোমরা জানো, যে ভাষা আন্দোলন। এইভাবে সালগুলো আমাদের মনে রাখতে হবে একটার সাথে একটা। 1948 সালে মানবাধিকার গৃহীত হয়েছিল। এর পরবর্তী প্রশ্নে যায়, নিয়মিত কর প্রদান করা কোন ধরনের কর্তব্য? এখানে একটা জিনিস খেয়াল করো, নিয়মিত কর প্রদান করা, হ্যাঁ, এটা আমরা জানি যে কর্তব্যের মধ্যে মোটামুটি ভাবে যে সামাজিক, এটা কি রাজনৈতিক, এটা কি অর্থনৈতিক, না হচ্ছে নৈতিক। দেখো যে নিয়মিত কর প্রদান পরিশোধ করা, এটা আমাদের মূলত আইনগত কর্তব্য। একটা কি গত কর্তব্য? আইনগত কর্তব্য। আইনগত কর্তব্যের মধ্যেও কিন্তু আবার প্রকারভেদ আছে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক। হ্যাঁ, এগুলো হচ্ছে অনেক সময় আইনগত কর্তব্যের মধ্যে পড়ে। তো সেই দিক থেকে আমরা যদি দেখি যে কর প্রদান করা, এটা কিন্তু অর্থনৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? অর্থনৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। মনে থাকবে যে অর্থনৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। ওকে, তোমরা অনেকেই ইতিমধ্যে উত্তর দিয়েছো, যেমন 78 নম্বরের সঠিক উত্তর দিয়েছেন ফাহিম, সঠিক উত্তর দিয়েছেন, এবং হচ্ছে এরপরে হচ্ছে আকাশ সঠিক উত্তর দিয়েছেন, আসমা সামিহা সঠিক উত্তর দিয়েছে, এবং জাইমা রহমান সঠিক উত্তর দিয়েছে, সানজিদা ইসলাম সঠিক উত্তর দিয়েছে, শিপন খান সঠিক উত্তর দিয়েছে, মেহেরিন সঠিক উত্তর দিয়েছে। তোমাদের অনেক 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 ধন্যবাদ। ঠিক আছে, এরপরে যেটা আছে, এরপরে প্রশ্নে চলে যাই আমরা। এরপরে মৌলিক অধিকারের রক্ষক কোনটি? এখানে বেশ কয়েকটা মৌলিক অধিকারের রক্ষকের কথা বলা আছে। আচ্ছা, মানবাধিকারের কথা বলতে গিয়ে বা হিউম্যান রাইটস যেটা আমরা বলছি, যে মানবাধিকারের কথা বলতে গিয়ে আমরা ইউএন এর কথা বলেছি, ইউনাইটেড নেশন, হ্যাঁ, ইউএন এর কথা বলেছি। তো আর মৌলিক অধিকার, যেটা মৌলিক অধিকারের কথা যখনই আসবে, তখন আমরা জানি যে মৌলিক অধিকারের কথায় রাষ্ট্রের কথা চলে আসবে, কারণ আমরা মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য করছি না। তার মানে হচ্ছে এখানে হচ্ছে রাষ্ট্রই হচ্ছে মৌলিক অধিকারের মানে প্রধান রক্ষক। কিন্তু রাষ্ট্র পরিচালিত হয় কি দিয়ে? রাষ্ট্র সংবিধান দিয়ে পরিচালিত হয়, রাষ্ট্র সরকার দিয়ে পরিচালিত হয়, রাষ্ট্র জনমত দিয়ে পরিচালিত হয়, তাই না? তো মোটামুটি ভাবে তাহলে আমরা এটা বাদ গেছে, এটা জানলাম। সরকার দিয়ে হবে না, কারণ হচ্ছে মৌলিক অধিকার কখনো সরকার দেয় না, বরঞ্চ সেটা যে সরকার মানে জাস্ট হচ্ছে বাস্তবায়ন করে, সরকার আইন অনুযায়ী বাস্তবায়ন করে, তার মানে এটাও বাদ। আর জনমত তো মৌলিক অধিকার দিতে পারে না। এরপরে তাহলে বাকি আছে কোনটা? সংবিধান। সংবিধানের মধ্যে আমাদের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ থেকে মৌলিক অধিকারগুলো লেখা আছে? যে মৌলিক অধিকারের বিষয়ে সংবিধানে লেখা আছে যে সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদ থেকে 47-এর ক পর্যন্ত। তোমাদের কিন্তু এই ক্লাসে মানে আমি এমসিকিউ ক্লাসের মধ্যেই তোমাদেরকে এই ধারাগুলো বুঝিয়েছিলাম। এবং মনে রাখবা, মানবাধিকার বাস্তবায়ন করে ইউনাইটেড নেশন বা জাতিসংঘ, আর মৌলিক অধিকার বাস্তবায়ন করে রাষ্ট্র। মৌলিক অধিকার বাস্তবায়ন করে কে? রাষ্ট্র। মনে থাকবে? তাহলে মানবাধিকার বাস্তবায়ন করে কে? মানবাধিকার বাস্তবায়ন করে জাতিসংঘ, আর মৌলিক অধিকার বাস্তবায়ন করে স্বয়ং রাষ্ট্র। তাহলে রাষ্ট্রভেদে মৌলিক অধিকার ভিন্ন হয়, কিন্তু মানবাধিকার যে ইউএন ভুক্ত সকল রাষ্ট্রের মধ্যে প্রায় একই রকম। তোমরা লাইভটা কিন্তু শেয়ার করছো না, তার মানে তোমাদের স্টুডেন্টের উপস্থিতি হার দিন দিন কমে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। তোমাদের অনেকেই আগের ক্লাসগুলো করেছো। তো লাইভে ক্লাস করা এবং হচ্ছে রেকর্ডেড ক্লাস করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন প্রথম যে ক্লাসটা আমি তোমাদের নিয়েছিলাম, সেই ক্লাসের মধ্যে প্রায় অলরেডি মানে এক সপ্তাহের ব্যবধানে প্রায় 15,000 কাছাকাছি ভিউ হয়েছে। তো এখানে লাইভের মধ্যে বড়জোর 1,000 মতো ভিউ হচ্ছে। এটার পিছনে কারণ হচ্ছে যে তোমরা লাইভে ক্লাস করতে চাচ্ছ না, তোমরা রেকর্ডেড ক্লাস করতেছো। ওকে, একটু আমরা তাহলে 80 নম্বর প্রশ্নে চলে যাই। বিদেশে নিরাপত্তা লাভ করা নাগরিকের কোন ধরনের অধিকার? আমাদের যে অধিকারগুলো আছে, আমরা জানি যে অধিকারের মধ্যে যে আইনগত অধিকার আছে, আমাদের কিছু আইনগত অধিকারের মধ্যে মোটামুটি ভাবে আমাদের আইনগত অধিকারগুলোর মধ্যে, অর্থাৎ যেই অধিকারগুলো আমার আইন দ্বারা সুরক্ষিত, সেই অধিকারগুলোর মধ্যে আছে হচ্ছে সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার।
এখন তোমরা বলো এটা তাহলে বাদ গেছে, এটা তো অটোমেটিক বাদ গেছে। তো বিদেশে নিরাপত্তা লাভ করা এটা কি ধরনের অধিকার আসলে? এটা তো সমাজের সাথে সম্পর্কিত নয়, তাহলে এটাও বাদ। অর্থনীতির সাথে সম্পর্কিত নয়, এটাও বাদ। তাহলে এটা রাজনৈতিক সাথে বা রাজনীতির সাথে সম্পর্কিত। তাহলে তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো ইতিমধ্যে। 80 নম্বরে ঘ উত্তর দিয়েছে তৌফিকা মিম। আকাশ নীল সঠিক উত্তর দিয়েছেন। সিদরাতুল মুনতাহা ভুল উত্তর দিয়েছে। লিমা সাদিয়া সঠিক উত্তর দিয়েছে। জাইমাস সঠিক উত্তর। ইয়াসমিন মেনশন করেছে। আচ্ছা, মেহুয়া মাহমুদা সঠিক উত্তর দিয়েছেন। নিধি ওকে সঠিক উত্তর দিয়েছেন। উপমা সঠিক উত্তর দিয়েছেন। আরো অনেকেই সঠিক উত্তর দিয়েছে। সামিরা ওকে, তোমরা কমেন্টস করতে থাকো এবং সঠিক উত্তর দেওয়ার ট্রাই করো। আমার ব্যাখ্যাগুলো কিন্তু তোমাদের শুনতে হবে, ঠিক আছে? দেখো এখানে আমরা মানে আইনগত অধিকার বা নিরাপত্তা লাভের অধিকার সরাসরি এটা বলতে পারতাম। আমরা এইগুলো কেন পর্যালোচনা করতেছি? যাতে তোমাদের মানে তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা কিন্তু যাতে বাড়ে, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমরা এটা করছি। ওকে, আকাশ নীল শেয়ার করেছে, ধন্যবাদ তোমাকে। তো তোমরা অন্তত লাইভ ক্লাস চলাকালীন পর্যন্ত তোমাদের নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো। লাইভ ক্লাস শেষ, তোমার ক্লাস করা শেষ, তুমি তোমার টাইমলাইন থেকে সরিয়ে দাও। এটাতে আমাদের কোনো আপত্তি নাই। লাইভ যতক্ষণ চলতেছে ততক্ষণ শেয়ার করো, নয়তো হচ্ছে ক্লাস করতে ভালো লাগবে না। মানুষের মৌলিক অধিকারের বিষয়ে আসি, যে আমরা জানি যে মানুষের মৌলিক অধিকারের মধ্যে প্রধান কয়টি মৌলিক অধিকার আছে। মানুষের প্রধান কয়টি মৌলিক অধিকার? আমরা বাংলাদেশের সংবিধানের মধ্যে অনেকগুলো মৌলিক অধিকারের কথা আছে। 26 থেকে 47-এর ক একটু আগেই বললাম। এই যে মৌলিক অধিকারগুলোর কথা বলা আছে সেখানে প্রায় 22টি ধারার কথা। কয়টি ধারা? 22টি ধারা। তবে যে প্রধান মৌলিক অধিকার হচ্ছে সর্বমোট হচ্ছে 5টি। কয়টি? 5টি। কারণ আমরা জানি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং হচ্ছে কি চিকিৎসা। শিক্ষা এবং কি চিকিৎসা, এগুলো হচ্ছে প্রধান 5টি মৌলিক অধিকার। এগুলো কে বাস্তবায়ন করবে বলো? মৌলিক অধিকারগুলো কে বাস্তবায়ন করবে? ইউএন নাকি হচ্ছে কান্ট্রি বা রাষ্ট্র, সরি স্টেট? ইউএন নাকি স্টেট, অর্থাৎ রাষ্ট্র আর কি। তোমরা বলো তো, ইউএন বাস্তবায়ন করবে না রাষ্ট্র বাস্তবায়ন করবে? কে বাস্তবায়ন করবে? অলরেডি আব্দুল কাসেম সঠিক উত্তর দিয়েছে এবং মুন্নি রানী সঠিক উত্তর দিয়েছেন। আরো অনেকে সঠিক উত্তর দিয়েছেন। সামিহা সঠিক উত্তর দিয়েছে। ঈশা ভুল উত্তর দিয়েছে। এরপরে আরো অনেকেই সঠিক উত্তর দিয়েছে। আকাশ বলল যে রাষ্ট্র। সংবিধান, আলিনা তানজিম সংবিধান বাস্তবায়ন করতে পারে না, সংবিধান পথ দেখায়। সংবিধান কি দেখায়? পথ দেখায়। মেহেরিমা সুলতানা শেয়ার করেছে, ধন্যবাদ তোমাকে। এবং হচ্ছে আবুল কাশেম রাষ্ট্র বলেছে। সাইদুল্লাহ রাষ্ট্র বলেছে। ভাইয়া বিনোদনমূলক অধিকার না? আচ্ছা, এটা বিনোদনমূলক বলতে কিরকম? বিনোদনমূলক অধিকার, তুমি এখন অধিকারে আছো কেন? আমি তো অধিকার পড়াচ্ছি না, আমি তো মৌলিক অধিকারের কথা বলতেছি, তাই না? তো মৌলিক অধিকারের মধ্যে এখানে প্রধান 5টি অধিকার, মানুষের মৌলিক প্রধান 5টি অধিকার হচ্ছে এগুলো, ঠিক আছে? ওকে, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে কি মানুষের ব্যক্তি স্বাধীনতা নিরাপত্তার অধিকার কোন ধরনের অধিকার? আচ্ছা, তোমরাই বলো যে ব্যক্তি স্বাধীনতা মানে আমি ব্যক্তি হিসেবে আমার যে স্বাধীনতা, তাহলে সমাজের একজন ব্যক্তি হিসেবে আমাদের স্বাধীনতা দরকার আছে, আমার নিরাপত্তা দরকার আছে। এই দুইটা অধিকার আসলে কোন ধরনের অধিকার? আমরা আইনগত অধিকার প্রধানত 3 ধরনের জানি। আইনগত অধিকার প্রধানত কয় ধরনের? আইনগত অধিকার হচ্ছে প্রধানত 3 ধরনের। অধিকার প্রধানত 2 ধরনের, একটা আইনগত অধিকার, একটা হচ্ছে নৈতিক অধিকার, ঠিক আছে? তো সামাজিক অধিকার আছে, রাজনৈতিক অধিকার আছে, মৌলিক অধিকার আছে, ঠিক আছে? এখানে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রধানত। তো এর ভিতরেই হচ্ছে বাকিগুলো, এখানে অর্থনৈতিকটা নাই। তো বাকি দুইটা তো হওয়ার সম্ভাবনা আসলে আছে কিনা তোমরা বলো তো। এখানে মানবাধিকার দেখো, মানুষের ব্যক্তি স্বাধীনতা নিরাপত্তার অধিকার, এখানে বলছে যে ব্যক্তি স্বাধীনতার কথা। কিসের? ব্যক্তি স্বাধীনতা। তো ব্যক্তি স্বাধীনতা নিরাপত্তা, আমরা আমাদের বেঁচে থাকার জন্য এইগুলোর দরকার আছে, ঠিক আছে? নিরাপত্তা এবং ব্যক্তি স্বাধীনতা এইগুলোর কিন্তু আমাদের দরকার আছে, ঠিক আছে? তো সেই হিসেবে হচ্ছে আমাদের এই অধিকারটা আছে। এই অধিকারটা কি আছে, ঠিক আছে? মানুষের ব্যক্তি স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার কোন ধরনের অধিকার? তোমাদের অনেকেই উত্তর দিয়েছো যে ক, স্যার আমার কোনো অধিকারই নাই। আচ্ছা, 82 নম্বর গ। আচ্ছা, ঠিক আছে, তুমি বইটা নিয়ে আসো তো, বইটা। অলরেডি উত্তর দিয়েছে সামিহা, সঠিক উত্তর দিয়েছে। সামাজিক বলেছে মেহেরিমা সুলতানা, সঠিক উত্তর দিয়েছে। পিছিয়ে আছি, আচ্ছা এক ধাপ পিছিয়ে আছি, বের হয়ে 3-4 বার ঢুকলাম, লাইভ ক্লিক করলাম। 81-তে এখনো। আচ্ছা 81-তে, আমরা 82-তে এখন, ঠিক আছে? আমরা 82-তে, টেনশন করার কিছু নাই। মোটামুটি ভাবে তুমি কাছাকাছি আছো, হয়তো আমাদেরকে ধরতে পারতেছো না, কিন্তু তারপরে তোমাকে বলবো যে তুমি হতাশ হইও না, তুমি আপাতত ক্লাস করতে থাকো।
আশা করি তোমার ভালো কিছু হবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি পিছিয়ে আছো এটা আমরা বুঝতে পারতেছি। আই ফিল ইউর মানে তোমার কি পেইন, আই ফিল ইউর পেইন, যে তোমার কষ্টটা আমরা আসলে বুঝতে পারতেছি। আমি কোন ভার্সিটিতে, ফারহান আহমেদ বলেছে, মানুষের পরিচয়টা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ জানি না, আমি তেমন একটা নিজের নামও তেমন একটা বলি না। আমার অফলাইনের স্টুডেন্ট বলো বা অনলাইনের স্টুডেন্ট, আমি তেমন একটা নিজের নামটাও ওইখানে বলি না আর কি, ঠিক আছে? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে পড়াশোনা করছি। আচ্ছা ঠিক আছে, অনেকেই সঠিক উত্তর দিয়েছো, আবার অনেকে ভুল উত্তর দিয়েছো। যারা ভুল উত্তর দিয়েছো তোমাদের ক্ষেত্রে আমি বলবো এখানে ব্যক্তি স্বাধীনতা এটা আমরা ঠিক আছে, কিন্তু নিরাপত্তার অধিকার, হ্যাঁ, জীবনের যে অধিকার বা নিরাপত্তার যে অধিকার, এটা মানবাধিকারের যে 30টি ধারা আছে সেখানে কি আছে যে তোমার ফ্রি মুভ, অর্থাৎ ফ্রি মুভমেন্ট বা হচ্ছে তোমার প্রত্যেকেরই সিকিউরিটির যে একটা অধিকার আছে, সিকিউরিটির অধিকার বা হচ্ছে যেটাকে আমরা মোটামুটি ভাবে নিরাপত্তার অধিকার বলি, সেটা তো মানবাধিকার এগুলো, ঠিক আছে? এই দুটা হচ্ছে মানবাধিকার। স্পেসিফিক একটা যদি বলতো ব্যক্তি স্বাধীনতা, তাহলে সেটা কিন্তু সামাজিক অধিকার হতো, ঠিক আছে? সেটা কি ধরনের অধিকার হতো? সামাজিক অধিকার হতো। এখানে দুই একটা বলছে বা দুইটা বলছে এই কারণে। আর নিরাপত্তার অধিকারটা কিন্তু আমাদের মানবাধিকারের মধ্যে পড়ে। ওকে, এরপরে যাই। এখানে আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে কি যে ব্যক্তি স্বাধীনতা এটা সামাজিক অধিকার, নিরাপত্তার অধিকার, আর নিরাপত্তার অধিকার যেটা আছে সেটা মোটামুটি ভাবে মানবাধিকারের মধ্যে পড়ে। বুঝতে পারছো যে ব্যক্তি স্বাধীনতা সামাজিক অধিকার হলেও যে নিরাপত্তার অধিকার যেটা আছে সেটা হচ্ছে মানবাধিকারের মধ্যে পড়ে। ওকে, এরপরেরটাতে যাই। এরপরের প্রশ্ন হচ্ছে কি, আইনের চোখে সবাই সমান, এটা কোন ধরনের অধিকার বলতো? এই অধিকারের মধ্যে কিন্তু তোমাদের তালগুল পেকে যায়, ঠিক আছে? সমস্যা হয়ে যায়। স্যার কলিগঞ্জ থেকে, আচ্ছা আমার নাম ফারহান, আচ্ছা পারহান না, আচ্ছা ফারহান, ঠিক আছে, সমস্যা নাই। এখানে অনেক সময় তোমাদের নামগুলো শুদ্ধভাবে দেখা হয় না, ঠিক আছে? এটা নিয়ে এত করার দরকার নাই, তুমি অনেক বড় পণ্ডিত আমি বুঝতে পারছি। মনে মনে সঠিক চিন্তা করে ভুল বলাই যে ব্যাপারটা, এটা দুঃখজনক ব্যাপার আর কি। তমা খাসনুর উপমা যেটা বলেছেন রাজনৈতিক, আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে এটা বলতো যে 83 আইনের চোখে সমান বা সবাই সমান, এটা কোন ধরনের অধিকার বলতো? আইনের চোখে সবাই সমান, আইনের চোখে সবাই সমান, এটা কোন ধরনের? অলরেডি অনেক উত্তর করা শুরু করে দিয়েছো। 83 ক, 83 ক, 83 ক, হ্যাঁ, 83 ক, 83 ক, 83 ক। আমরা পণ্ডিতদেরকে পড়াই না, আমরা হচ্ছে যারা পারে না তাদেরকে পড়াই। পণ্ডিতটা লিপ নিতে পারো, বেশি পণ্ডিত হলে সমস্যা। ওকে, এখানে যেটা বলছি সেটা হচ্ছে কি, এটা কোন ধরনের অধিকারের কথা বলছে? আইনের চোখে সবাই সমান, এটা কোন ধরনের অধিকার? আচ্ছা, তোমাদের অনেকে সঠিক উত্তর দিয়েছো। তোমার এটা একটা সামাজিক অধিকার, যেমন আমাদের রেপিড বেসের স্টুডেন্ট সঞ্জিদা সঠিক উত্তর দিয়েছে, মুর্শেদ সঠিক উত্তর দিয়েছে, এবং আরো অনেকে ভুল উত্তর দিয়েছে, ঠিক আছে? আরো অনেকে ভুল উত্তর দিয়েছে। ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী, কমার্সের স্টুডেন্ট, জয় বাংলা। ওকে, ডিস্টার্ব দিয়ে চলে যাচ্ছে, এতে তোমার সার্থকতা কোথায়? তুমি কমেন্টস করলে আমাদের লাভ, ঠিক আছে? তুমি কমেন্টস করলে আমাদের রিচ বাড়বে। ওকে, 83 অনেকেই সঠিক উত্তর দিয়েছে, আবার অনেকে ভুল উত্তর দিয়েছে, আবার অনেকে দেরিতে উত্তর দিয়েছে, জানি না আমি। ওকে ওকে, এরপরে তাহলে পরবর্তীটাতে যাই, সেটা হচ্ছে অধিকারের ক্ষেত্রে দেখো এটা কেন সামাজিক? আইনের চোখে সবাই সমান, আইনের চোখে যে সমান অধিকার, আইনের চোখে যে আমরা সমান অধিকার, এটা হচ্ছে এক ধরনের সামাজিক অধিকার, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যে প্রশ্নে যাব, দান করার অধিকার, এটা কোন ধরনের অধিকার বলতো? দান করা মানে দান আমি করব, এটা আমার কোন ধরনের অধিকার? হ্যাঁ, আমি দান করব, এটা আমার কি ধরনের অধিকার? ঠিক আছে, দান করাটা ভুলে ভুল হইয়া গেছে। আচ্ছা ঠিক আছে, ফাহিম বলেছে ভুলে ভুল হইয়া গেছে। জায়মা এবং হচ্ছে সিদরাতুল মুনতাহা উত্তর দিচ্ছে অলরেডি যে দান করার অধিকার, এটা আমার কি ধরনের অধিকার? আমি দান করব কি করব না, যে সেটা ডিপেন্ড করতেছে আমার উপরে। তার মানে এটা আমার নৈতিকতার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আমার নৈতিকতা থাকলে আমি দুস্থ গরিব যারা আছে তাদেরকে আমি দান করব। আর যদি আমার নৈতিকতা ঠিক না থাকে বা নৈতিকভাবে যদি আমার মন না আছে, তাহলে আমি দান করব না। তাহলে এটা সম্পূর্ণ নৈতিকতার উপর ডিপেন্ড করছে। কিসের উপর ডিপেন্ড করছে? যে নৈতিকতার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? এরপরে প্রশ্নে চলে যাই আমরা। এরপরে হচ্ছে আইনসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? আচ্ছা, তোমরা বলতে পারবে এটা যে কাউকে শিক্ষা দেয় না, কারণ আইনসভা কখনো শিক্ষা প্রতিষ্ঠান নয়। আইনসভা কখনো জনগণের স্বাস্থ্যের কথা, মানে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে তারা কি করে না, কাজ করে না। সার্বভৌমত্ব রক্ষার বিষয়েও আসলে কাজ করে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছে না,
তো আইনসভার কাজ হচ্ছে আমরা জানি যে আইন তৈরি করা, কি করা, আইন তৈরি করা প্রধানতম কাজ। আর শাসন বিভাগের কাজ কি, শাসন বিভাগের কাজ হচ্ছে শাসন পরিচালনা করা, মানে শাসন করা বা আইনের প্রয়োগ করা। দেখো আইন তৈরি করা হচ্ছে আইনসভার কাজ, আর শাসন বিভাগের কাজ হচ্ছে কি, যে তোমার শাসন করা, কি করা, শাসন করা, অর্থাৎ যে আইনগুলো হয়েছে সেই আইনের উপর ভিত্তি করে শাসন করা। আর বিচার বিভাগের কাজ হচ্ছে সেই বিচারগুলোর উপর ভিত্তি করে বিচার করা। তার মানে আমরা বুঝতেই পারতেছি আইনসভার কাজ হচ্ছে কি, আইন তৈরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইন তৈরি করা। তোমাদের অনেকে সঠিক উত্তর দিয়েছে হয়তো বা ইতিমধ্যে দেখতেছি, আসিফ সঠিক উত্তর দিয়েছে। শুভ বললো যে আমাদের সাথে দেখা করতে চায়। চকবাজার চলে আসো, চট্টগ্রাম চকবাজার শিক্ষানগরী বলা হয়ে থাকে, তো এটাতে চলে আসো। আমি ফারহান সাহেবকে ব্লক করে দিতে চাই, তুমি অনুমতি দিলে ব্লক করে দিব। আর্নেস কোনো ধরনের কমেন্টস তোমার জন্য আমি কি করে দিলাম, রেস্ট্রিকশন দিয়ে দিলাম, তুমি কমেন্টস করবে না। এরপরে যায় নেতৃত্ব ইংরেজি প্রতিশব্দ কি, যে লিডার, লিডারশিপ বা লিড থেকে দেখো নেতৃত্ব বা নেতা, নেতার গুণাবলীকে আমরা বলি যে নেতৃত্ব। নেতার কি, নেতার যে গুণাবলী, যে সেই গুণাবলীকে আমরা বলি নেতৃত্ব। নেতার গুণাবলীকে কি বলি, নেতৃত্ব বলি। তো এটা মোটামুটি ভাবে আমরা বলতে পারি যে নেতা, নেতার শব্দটা আসে কিভাবে, দেখো লিড, এই লিড শব্দ থেকে আসছে হচ্ছে লিডার, এই লিডার থেকেই আসছে আবার কি, লিডারের যে গুণাবলী সেটাকে বলা যায় লিডারশিপ। কি শিপ, লিডারশিপ। তো এই লিডারশিপ যে বিষয়টা, অর্থাৎ লিডারের যে গুণাবলী সেটাই লিডারশিপ। তো নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ তাহলে কি, লিডারশিপ। নেতৃত্ব মানে নেতার গুণাবলী। লিডার কি করা, লিডার পরিচালনা করা, অর্থাৎ যিনি চালায় বা পরিচালনা করে। যেমন ধরো যে তোমার একটা বাস আছে, কি আছে, একটা বাস আছে, এই যে বাসের মধ্যে যিনি ড্রাইভার তিনি হচ্ছে ওই বাসের লিড দিচ্ছেন, কি দিচ্ছেন, লিড দিচ্ছেন, মানে চালাচ্ছেন বা পরিচালনা করতেছেন। কারণ বাসটার ওই লিডার যেদিকে নিয়ে যাবে সেই দিকেই হচ্ছে বাসটা কি হবে, যে যাবে। তাহলে মোটামুটি ভাবে আমরা এটা জানলাম যে বাস হোক বা হচ্ছে সেটা কোনো নেতৃত্বর বিষয় হোক, যাই কিছু হোক, তো এটা আমরা মোটামুটি ভাবে বলতে পারি। কমেন্টস করেছে ফারহান সাহেব, সে কমেন্টস করেছে যে লাইফে আর কত ব্লক খাবো, কয়টা মেয়ের ইনবক্সে গিয়ে ব্লক খাইছে বলো আমাকে, এটা আমাদের একটু জানিয়ে দাও। তুমি তো অনেক কিছুই জানাচ্ছ, পণ্ডিত মানুষ, তুমি একটু বলো যে কয়টা মেয়ের ইনবক্সে গিয়ে ব্লক খাইছো। হ্যাঁ, ওকে, এটা যেটা বলছি যে নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ যেটা বলছি সেটা হচ্ছে লিডারশিপ। এটা মনে রাখবা, লিড থেকে লিডার, লিডারের যে গুণাবলী সেটাকে বলে লিডারশিপ। তো নেতৃত্বের অপরিহার্য যে গুণাবলী সেগুলোর মধ্যে অন্যতম কয়েকটা গুণাবলী হচ্ছে কি, যে মোটামুটি ভাবে তোমার ধৈর্য থাকতে হবে, শিক্ষা থাকতে হবে, সুস্থতা থাকতে হবে, এর পাশাপাশি হচ্ছে তোমার ভাগ্মিতা, উত্তম শ্রোতা হতে হবে, আর অনেকগুলো গুণাবলী থাকতে হয়। ঠিক আছে, নেতার গুণাবলী। ঠিক আছে, তো এ এখন হচ্ছে আমার কাছ থেকে ব্লক খাবে আর কি। ঠিক আছে, তোমরা একটু ধৈর্য ধরো, আমি একটু ওনাকে পেজ থেকে একটু ব্যান করে দিই, কেমন। আর এটা মনে করছে যে ওই যে টিকটকার মার্কার টিচার কতগুলো পড়ায় না, যারা হচ্ছে তোমার স্টুডেন্টরা এই ধরনের ক্রিঞ্জ টাইপের কমেন্টস টমেন্টস করলে যে কিছু বলে না, ওনাদের ইয়া মানে কি মনে করছে, ওনাদের ফেসবুক লাইভ মনে করেছে। ঠিক আছে, এটা হচ্ছে যুগের সমস্যা, এর একার সমস্যা না। ঠিক আছে, ওকে, এরপরে আমরা যাই, এগুলো ডিসগাস্টেড। ওকে, এরপরের প্রশ্নে চলে যাই আমরা, সেটা হচ্ছে পরবর্তী প্রশ্ন হচ্ছে জাতীয় স্বার্থ সাধন ও সংরক্ষণের চেষ্টা করে কে, আসলে নিজের মানে জাতীয় স্বার্থ সাধন এবং সংরক্ষণ এগুলোর চেষ্টা করে কারা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তো স্বার্থান্বেষী গোষ্ঠী, সকল সংগঠন এরা তো এগুলো করতে পারে না, রাজনৈতিক দল, আচ্ছা ধর্মীয় গোষ্ঠী অনেক সময় এগুলো করে না। ঠিক আছে, অর্থাৎ জাতীয় স্বার্থের কথা বলে না, সাধন সংরক্ষণের কাজ করে না। তাহলে আমরা যেটা বুঝলাম যে রাজনৈতিক দলগুলোর অন্যতম কাজ হচ্ছে জাতীয় স্বার্থ সাধন এবং সংরক্ষণ করা। ঠিক আছে, জাতীয় স্বার্থ সাধন এবং কি সংরক্ষণ করা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পরবর্তী প্রশ্নে যায়, সেটা হচ্ছে তোমার কি, যে পরবর্তী প্রশ্নের মধ্যে অন্যতম একটা হচ্ছে নেতৃত্ব কোন ধরনের গুণ। আচ্ছা, এটা কোন ধরনের গুণ, দেখো এটা কোন ধরনের গুণ, আসলে এটা কি পারিবারিক গুণ, এটা কি মানবিক গুণ, নাকি রাজনৈতিক না সামাজিক। যে মোটামুটি ভাবে আমরা যদি বলি এটা মানবিক গুণ কিনা, পারিবারিক গুণ কিনা, সামাজিক গুণ কিনা, কোনটা হবে বলতো, যে নেতৃত্ব এটা কোন ধরনের গুণ।
এটা নেতৃত্ব, এটা কোন ধরনের গুণ? এটা অলরেডি তোমরা অনেকে ভুল উত্তর দেওয়া শুরু করেছো। আসমা কাশেম উত্তর দিয়েছে এবং উত্তর সঠিক হয়েছে। আসমা কাশেম উত্তর সঠিক হয়েছে। বাকিদের প্রায় অনেকেই ভুল উত্তর দিয়েছো। বাকিদের অনেকেই প্রায় ভুল উত্তর দিচ্ছ 88-তে। হ্যাঁ, 88 নম্বরে কোন প্রশ্ন? ও তমা সঠিক উত্তর দিয়েছে। সবগুলো অধ্যায় কি এইভাবে একসাথে নিবেন না আলাদাভাবেও নিবেন? হ্যাঁ, পরবর্তী সময়তে আমরা ইনশাল্লাহ অধ্যায় ভিত্তিক তোমাদের ওই বহুপদী সমাপ্তির সূচক প্রশ্নগুলো আমি পড়াবো। এখন তো তোমাদের জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়াচ্ছি, তাই না? যেমন ধরো এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন, ঠিক আছে? এমসিকিউর মধ্যে অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, এই ধরনের প্রশ্ন থাকবে। আচ্ছা, ওকে। সামাজিক কিভাবে স্যার? সামাজিক হচ্ছে কারণ নেতৃত্বের গুণাবলীটা বিকশিত হয় সমাজের মধ্যে। এটা মানবিকতার খাতিরেও নয়, পারিবারিক ভাবেও নয়, রাজনৈতিক ভাবেও নয়। তুমি একজন সমাজের ব্যক্তি হিসেবে তোমার যে গুণাবলী সেটার চর্চা তুমি সমাজের ভিতরেই করতেছো, সুতরাং এটা একটা সামাজিক মানে গুণ, ঠিক আছে? সমাজ থেকেই তুমি এটা অ্যাকোয়ার করেছো। যেমন যদি বলি যে ধৈর্যশীলতা সমাজ আমাকে শিখিয়েছে, ন্যায়পরায়ণতা সমাজ আমাকে শিখিয়েছে, বিচক্ষণতা সমাজ আমাকে শিখিয়েছে, দূরদৃষ্টি সমাজ আমাকে শিখিয়েছে। তো সমাজ থেকেই আমরা এটাকে শিখেছি বলে এটাকে আমরা সামাজিক বলবো, ঠিক আছে? মানে আনোয়ার স্যার অনলাইন ক্লাসের ফেভারিট টিচার। তীব্র কিং, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরপরে প্রশ্নে চলে যাই আমরা। এরপরে প্রশ্নের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কোনটি? আচ্ছা, আমরা রাজনৈতিক দল বলতে যেটাকে বুঝি যে একটি আদর্শ বা সমজাতীয় আদর্শের ভিত্তিতে, কিসের ভিত্তিতে? সমজাতীয় আদর্শের ভিত্তিতে, হ্যাঁ, আদর্শের ভিত্তিতে কিছু সংখ্যক মানুষ, হ্যাঁ, নিয়মতান্ত্রিক উপায়ে, কিভাবে? নিয়মতান্ত্রিক উপায়। এখানে কিছু সংখ্যক মানুষও বলতে পারে আমরা এটাকে, অথবা আমরা গোষ্ঠী বলতে পারি, ঠিক আছে? কিছু সংখ্যক মানুষ অথবা কি একটি গোষ্ঠী, যে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আরোহণের চেষ্টা করলে আমরা তাদেরকে কি বলি? তাদের বা তাকে আমরা রাজনৈতিক দল বলি। তার মানে রাজনৈতিক দল যেটা, সেটার কাজ কি? যে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করা। তার মানে আজকে ধরো একটা, মানে ধরো একটা সিডি, একটা আমরা ধরলাম যে সিডি একটা হচ্ছে রাজনৈতিক দল। এই সিডি আজকে গঠিত হয়েছে, তারা কালকে ঘোষণা দিবে যে আমরা নির্বাচন করব, নির্বাচন করার পরে আমরা সরকার গঠন করব। তাহলে দেখো, নির্বাচনের পরে তারা কি গঠন করার জন্য চিন্তা করবে? সরকার গঠন করা। তার মানে হচ্ছে রাজনৈতিক দলের প্রধানতম লক্ষ্যই হচ্ছে সরকার গঠন করা। আমার কথা বুঝতে পারছো? মনে রাখবা, রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি? সরকার গঠন করা। সঠিক উত্তর হচ্ছে সরকার গঠন করা। তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো। তো রাজনৈতিক দলের একটা আদর্শ থাকবে এবং তাদের একটা নিয়মতান্ত্রিক পদ্ধতি থাকবে। একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে গণতান্ত্রিক ধারায় নিয়মতান্ত্রিক পদ্ধতি হচ্ছে নির্বাচন। মনে রাখবে এটা, যে গণতান্ত্রিক ধারায়, এটা মনে দেখা যাবে না, এটা দেখা যায় কিনা দেখো তো। গণতান্ত্রিক ধারায় যে তোমার নিয়মতান্ত্রিক পদ্ধতি হচ্ছে নির্বাচন। গণতান্ত্রিক ধারায় অর্থাৎ যেখানে গণতন্ত্র আছে সেখানে নিয়মতান্ত্রিক পদ্ধতি হচ্ছে কি? নির্বাচন। যে এই নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দল সরকার গঠন করতে পারবে না, ঠিক আছে? সরকার গঠন করতে পারবে না, এটা মনে রাখবা। পরবর্তী প্রশ্নে যায়, কোনটি উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ? তোমরা বলো তো, কোনটি উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ? মানে যারা উন্নয়ন চায়, এরা কি কর্মচারী ঐক্যজোট, শিক্ষক সমিতি, সুশীল সমাজ, শ্রমিক সংঘ? কোনটা বলো তো? 79 নম্বরের উত্তর হয়েছে অনেকের। 89 নম্বরের উত্তর হয়েছে। 90 নম্বর প্রশ্নের উত্তরটা কত কি হবে বলতো? যে প্রশ্নের উত্তর, কোন উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ কোনটি? হ্যাঁ, অলরেডি উত্তর দেওয়া শুরু করেছে। শিক্ষক বলেছে, একজন ভুল উত্তর দিয়েছে। সাগর আহমেদ সঠিক উত্তর দিয়েছে। তমা সঠিক উত্তর দিয়েছে। কামরুল ইসলাম পাবেল সঠিক উত্তর দিয়েছে। বিতি ভুল উত্তর দিয়েছে। মাহমুদা সঠিক উত্তর দেয়নি, ভুল উত্তর দিয়েছে। আবুল কাসেম সঠিক উত্তর দিয়েছে। শ্রমিক সংঘ হবে না, আকাশ।
শুভ হাসান সঠিক ভুল উত্তর দিয়েছে। রাশেদা সঠিক উত্তর দিয়েছে। নাইম সঠিক ভুল উত্তর দিয়েছে। মিম সঠিক উত্তর দিয়েছে। জাহিদুর রহমান সঠিক উত্তর। মুন্নি সঠিক উত্তর দিয়েছে। জাইমা ভেরি গুড, তোমরা উত্তর দিতে থাকো। যে সামিয়া সঠিক উত্তর দিয়েছে সুশীল সমাজ। কি সুশীল সমাজ? যে কোনটি উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ? সুশীল সমাজ। এরপরে প্রশ্নে চলে যায় আমরা। তোমরা জানো যে আমাদের চলমান দুইটি কোর্স আছে, একটা র্যাপিড বেস আর একটা হচ্ছে গোল্ডেন বেস। এর বাইরেও আরো দুই একটা ইকোনমিক্স এর বেস আছে, যে টার্গেট প্লাস এবং হচ্ছে তোমার T20 বেস, এবং এই বেস গুলো চলমান আছে। তো 91 যে এমসিকিউ সেটা হচ্ছে কি, বিরোধী দলের কাজই হলো বিরোধিতা করা, উক্তিটি কার? আচ্ছা, বিরোধী দলের কাজই হচ্ছে বিরোধিতা করা। দেখো যে আমরা যে আইনসভা বলি, আইনসভা তো সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ, যে আইন বিভাগ। সংসদীয় সরকার ব্যবস্থায় যে আইনসভা আছে, সেই আইনসভার মধ্যে যে তোমরা কিন্তু লাইভ থেকে চলে যাবে না, এটা কথা বলি। তোমাদের সপ্তম অধ্যায়ের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সপ্তম অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তোমাদের অনেকেরই সপ্তম অধ্যায় কঠিন লাগে, সেই অধ্যায়টার যে টপিকগুলো আলোচনা করব এটা মনে রাখবা। যে আইনসভার যেটা, এই আইনসভার ক্ষেত্রে যেটা বলবে সেটা হচ্ছে দুইটা কি আছে, দুইটা দল, মানে দুইটা পক্ষ আছে। একটা হচ্ছে সরকার পক্ষ, মানে সরকার দল, হ্যাঁ, আইনসভা পরিচালনা করে কারা? রাজনৈতিক দল না, এটা হচ্ছে সরকার দল। আর একটা দল হচ্ছে কি, বিরোধী দল। হ্যাঁ, সরকার দল যদি কোনো একটা সিদ্ধান্ত নেয়, বিরোধী দল যদি সেটা ইলজিক্যাল মনে হয় তার কাছে, বিরোধী দলের কাছে, তখন তারা কি করে, যে সরকারের এই সিদ্ধান্তকে বিরোধিতা করে। তো সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে বিরোধী দলের কাজে বিরোধিতা করা, উক্তিটি দিয়েছেন কে? অধ্যাপক ফাইনার। কে দিয়েছেন? অধ্যাপক ফাইনার। ঠিক আছে। 91। এই তুমি 92 কই পাইছো? এখনো তো 92-তে যায় না। কামরুল ইসলাম পাভেল অ্যাডভান্স উত্তর দিচ্ছে কেন? কশনুর জাহান উপমা, যে লাস্ট কি বলেছে? লাস্ট ভুল, ভুল খ হবে, খ এই আন্দাজে বলেছে শাওন, এই জন্য এ ঘুমভাব দিচ্ছে। সুশান্ত পাল একা ভুল হয়েছে। সামিহা সঠিক উত্তর দিয়েছে। সামিহা ভালো করতেছো, এইভাবে চালিয়ে যাও। মিয়াজি ভুল উত্তর দিয়েছে, এবং হচ্ছে মাসুম সঠিক উত্তর দিয়েছে। স্যার আমি আচ্ছা, তোমার তো মানে জানি তো এগুলো আইডি থাকবে। হ্যাঁ, আমি নিজে 2015 সাল থেকে ফেসবুক ব্যবহার করি, বাট আমার কিন্তু দুইটা আইডি নাই। আমার একটাই আইডি, যেটা দিয়ে আমি পেজগুলোতেও আসি, তারপরে হচ্ছে তোমাদের সাথেও ক্লাস নেই, তোমাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করি অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, এইগুলো। তো একটা স্টুডেন্টদের কয়টা আইডি দেখো। হ্যাঁ, এরপরে একটু খেয়াল করো পরবর্তী উত্তর, সেটা হচ্ছে 92, যে 1970 সালের নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ দল কোনটা? হ্যাঁ, 1970 সালের নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ দল কোনটা? তোমরা সবাই জানো যে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। পূর্ববঙ্গে 169টি আসনের মধ্যে 167টি আসন লাভ করেছিল কারা? যে আওয়ামী লীগ, অর্থাৎ বঙ্গবন্ধু। হ্যাঁ, কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এই আওয়ামী লীগ মূলত মুসলিম লীগের কিশোরী, যে উত্তরসূরি। ঠিক আছে। হ্যাঁ, উত্তরসূরি, অর্থাৎ আওয়ামী লীগের পূর্বসূরি হচ্ছে মুসলিম লীগ। তো মোটামুটি তোমরা উত্তর পেয়ে গেছো। এরপরের প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সভাপতি কে? আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, আমি সভাপতি কে এটা জানতে চাই না, যে তোমরা বলো তো আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার যে সময়টা, কত সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হয়? ঠিক আছে। ফাহিম আহমেদ বলেছে যে আমার 5টা কোয়েশ্চন ভুল হয়েছে, তাই আনসারই দেই না। আচ্ছা ঠিক আছে, তোমার ভুল হয়েছে তাই উত্তর দিচ্ছ না, ভুল হতে পারে, তুমি স্টুডেন্ট, তো ভুল হলে সমস্যা নেই। ঠিক আছে, তোমার ভুল হতে পারে, তোমার ভুল হতে পারে, সমস্যা নাই। হ্যাঁ, ওকে, তোমরা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। আসমা বলেছে 1949 সালে। ক, আচ্ছা তোমাদের উত্তর সঠিক হয়েছে। আমি এটা উত্তরটা জানতে চাচ্ছি না, তোমরা সবাই পারবে এটা। মৌলানা ভাসানী 1947 সালে অনেকে উত্তর দিচ্ছে, 1949 বলতেছে। তৌফিকা মিম সঠিক উত্তর দিতে পারে না, ভুল উত্তর দিয়েছে। আচ্ছা, রাশেদা বলেছে 49 সালে। 1970 সালে স্যার। ফারহাদুল ইসলাম আন্দাজে বলো না, ভুল হয়েছে তোমারটা। তফু কুমার, আওয়ামী লীগ অনেক আগে প্রতিষ্ঠা হয়েছে। 1967 বলেছে আবুল কাশেম। আচ্ছা, হ্যাঁ, কত সালে তোমরা বলো তো, কত সালে? সঠিক উত্তর দিয়ে দাও, সঠিক উত্তর দিয়ে দাও। 1949 সালে। আচ্ছা ঠিক আছে, 1949 সালে মৌলানা ভাসানীর নেতৃত্বে তৎকালীন সময়ে প্রতিষ্ঠা হয়েছিল কি? আওয়ামী লীগ। কি প্রতিষ্ঠা হয়েছে? আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে। পরবর্তী প্রশ্নে যায়।
সেটা হচ্ছে নেতৃত্বের জন্য কি প্রয়োজন, নেতৃত্বের জন্য কি প্রয়োজন, আমার নেতৃত্বের জন্য আমার কি প্রয়োজন। লিডারশিপের জন্য যেটা প্রয়োজন সেটা টাকা পয়সা দরকার, ব্যবসা বাণিজ্য দরকার, গণসমর্থন দরকার, নাকি কোনোটাই দরকার নাই? বলতো কোনোটাই দরকার আছে কিনা? যে গণসমর্থনটা দরকার আছে। ব্যবসা বাণিজ্য টাকা পয়সা দিয়ে তুমি নেতৃত্বের গুণাবলীটা পাবে না। যে তোমার ভিতরে যদি নেতৃত্বের গুণ থাকে তোমাকে জনগণরা সমর্থন করবে, বঙ্গবন্ধুকে যেভাবে সমর্থন করেছিল। তাহলে নেতৃত্বের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি গণসমর্থন, মানে জনগণের সমর্থন। বুঝতে পারছো? যে তোমার কখন নেতৃত্ব আছে বলে আমরা ধরে নিব যখন তোমাকে জনগণ সাপোর্ট করবে। কি করবে? সাপোর্ট করবে। এরপরে প্রশ্নে যায় যে কোর্সের বিষয়ে একটা বিজ্ঞাপন এসেছে, এরপরেই আমরা পরবর্তী প্রশ্নে যাই। সেটা হচ্ছে কি পৃথিবীতে, এবার আমরা তাহলে সপ্তম অধ্যায়ে ঢুকে গেছি, কিন্তু ষষ্ঠ অধ্যায় শেষ হয়ে গেছে, যে সপ্তম অধ্যায়ে আমরা চলে আসলাম। পৃথিবীতে প্রথম সংসদীয় গণতন্ত্রের দেশ কোনটি? আচ্ছা, পৃথিবীতে প্রথম সংসদীয় গণতন্ত্রের দেশ কোনটি? ডেনমার্ক, জার্মানি, ব্রিটেন, ভারত? তোমাদের উত্তর করো তো দেখি যে কোনটা হবে। 95 এর উত্তর কি হবে বলো? 95 এর উত্তর কি হবে? 95 এর উত্তর গ বলেছে, ব্রিটেন। হ্যাঁ, এটা বানানটা ভুল হয়েছে, এটা ব্রিটেন হবে। এই যে ব্রিটেন, ব্রিটেন, হ্যাঁ ব্রিটেন। তোমরা অনেকে সঠিক উত্তর দিচ্ছ, গ হবে শিওর, গ হবে। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, 95 ব্রিটেন হবে। ঠিক আছে, ব্রিটেন হবে। তো ব্রিটেন যেটা আছে, ব্রিটেন, হ্যাঁ, এই ব্রিটেনে মূলত যে গণতন্ত্রের যে সূচনা হয়েছে, সংসদীয় গণতন্ত্র কি আসলে? দেখো, গণতন্ত্র আমরা জানি যে প্রধানত দুই ধরনের হয়। ঠিক আছে, গণতন্ত্র কয় ধরনের হয়? দুই ধরনের। এই যে দেখো গণতন্ত্র, আমি তোমাদেরকে বলছিলাম যে গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কি? যে ডেমোক্রেসি। কি? ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি শব্দটা আসছে দুইটি গ্রিক শব্দ থেকে, একটা হচ্ছে ডেমোস এবং আরেকটা কি? ডেমোস আর একটা ক্রাটুস। কি? ডেমোস এবং কি? ক্রাটুস। এই ডেমোস অর্থ জনগণ আর ক্রাটুস অর্থ শাসন ক্ষমতা। জনগণের শাসন ক্ষমতার অর্থ হচ্ছে গণতন্ত্র। যে পৃথিবীতে যে গণতন্ত্র আছে এমন দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্র কি? সংসদীয় গণতন্ত্র আছে, আবার যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থারও গণতন্ত্র আছে। দেখো, আমরা জানি যে সরকার, যে শাসন বিভাগ এবং আইন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা সংসদীয় আর একটা হচ্ছে কি রাষ্ট্রপতি শাসিত সরকার। অর্থাৎ শাসন বিভাগের মধ্যে রাষ্ট্রপতি শাসিত, আর একটা হচ্ছে কি সংসদীয়। তো একটা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় যখন গণতন্ত্র থাকে তখন সেটা বলে সংসদীয় সরকার ব্যবস্থায় যখন গণতন্ত্র থাকে তখন সেটাকে বলে সংসদীয় গণতন্ত্র। আর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় যখন হচ্ছে গণতন্ত্র থাকে তখন বলে যে সেটা রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্র। ঠিক আছে, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার গণতন্ত্র। যেমন আমরা উদাহরণ দিতে পারি, সংসদীয় গণতন্ত্র আছে বা সূচনা হয়েছে প্রথমত ইউকেতে, ইউনাইটেড কিংডমে। বাংলাদেশেও এটা আছে সংসদীয় গণতন্ত্র, ভারতেও এটা আছে, পাকিস্তানেও আছে, তাই না? আর যদি কেউ জিজ্ঞেস করে যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার গণতন্ত্র আছে এমন রাষ্ট্রের মধ্যে কোনটা আসবে, তখন ইউএসএ আসবে, তুরস্কের কথা আসবে। তো মোটামুটি ভাবে এখানে গণতন্ত্র আছে কিন্তু রাষ্ট্রপতি শাসন করতেছে, এটা হলো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার গণতন্ত্র। আর প্রধানমন্ত্রী আছে এবং গণতন্ত্র আছে, বা সংসদের মধ্যে বা সংসদ দিয়ে রাষ্ট্র চলে, সেই ধরনের হইলে সংসদীয় গণতন্ত্র। পৃথিবীতে প্রথম সংসদীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল কোথায়? ব্রিটেনের মধ্যে, হ্যাঁ, ইংল্যান্ডের মধ্যে আর কি। তো সেই ব্রিটেন বা ইংল্যান্ডের মধ্যেই মূলত হচ্ছে আদর্শের গণতন্ত্রের সূচনা হয়েছিল। ভাই, একনায়কতন্ত্রের সূচনা হয় কোন দেশে? একনায়কতন্ত্রের সূচনা হয়েছে, এটাও আসবে একটু পরেই, দেখো এগুলো সব আছে তোমাদের এখানে। তো শুধু ধৈর্য ধরে ক্লাসটা করাটাই হচ্ছে তোমাদের একমাত্র কাজ। এখানে দেখো সংসদীয় কাঠামোর নির্বাহী ক্ষমতার অধিকারীকে, এটা একটু পরে তোমার প্রশ্নটার উত্তর তুমি নিজেই পেয়ে যাবে, এখানে আছে, আমি অন্তর্ভুক্ত করেছি যেহেতু আমি জানি। সংসদীয় সরকার কাঠামোর নির্বাহী ক্ষমতার অধিকারী কে? আচ্ছা, সংসদীয় সরকার কাঠামো, দেখো সংসদীয় সরকার আমরা কোনটাকে বলবো? সরকারের যে তিনটি বিভাগ, সরকার কয়টি বিভাগ আছে? সরকারের তিনটি বিভাগ আছে। একটা হচ্ছে বিভাগ কি? যে একটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন, শাসন এবং কি বিচার, এই যে তিনটি বিভাগ আছে, এই তিনটি বিভাগের মধ্যে যে আইন বিভাগ এবং শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সংসদীয় সরকার, হ্যাঁ, সংসদীয় সরকার, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার, সংসদীয় শাসিত বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার। আরটা এই সংসদীয় সরকারকে আবার কিও বলে? মন্ত্রী পরিষদ শাসিত সরকারও বলে, মনে থাকবে, মন্ত্রী পরিষদ শাসিত সরকার। আচ্ছা, আরেকটা সরকার আছে হচ্ছে কি, যে রাষ্ট্রপতি শাসিত সরকার। তাহলে দুইটা
বিভাগের মধ্যে সম্পর্কের ভিত্তিতে সরকারকে আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার। আচ্ছা, আমরা তাহলে সংসদীয় শাসন বিভাগ, হ্যাঁ, এবং কি আইন বিভাগ, এই দুইটি বিভাগের উপর ভিত্তি করে সম্পর্কের ভিত্তিতে আমরা সরকারকে দুই ভাগে ভাগ করতে পারি, সংসদীয় আর একটা কি রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকার কোনটা? যেই সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে। তাহলে আইন বিভাগ কোনটাকে দায়ী করে? শাসন বিভাগকে। অর্থাৎ শাসন বিভাগের মধ্যে কারা কারা থাকে আমরা জানি যে শাসন বিভাগের মধ্যে থাকে হচ্ছে রাষ্ট্রপতি থাকেন, তারপরে হচ্ছে প্রধানমন্ত্রী থাকেন, এরপরে মন্ত্রীরা থাকেন, তাই না? তো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা হচ্ছে কি শাসন বিভাগের মধ্যে থাকেন। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে তোমার প্রধানমন্ত্রী এবং যে অন্যান্য মন্ত্রী যারা আছেন সবাই, অর্থাৎ মন্ত্রী পরিষদ, এরা সবাই হচ্ছে শাসন বিভাগের সদস্য। এখানে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ সদস্যরা আইন বিভাগের সদস্য, মানে আগে তাদেরকে আইন বিভাগের সদস্য হইতে হবে সংসদীয় সরকার ব্যবস্থায়, পরে তারা শাসন বিভাগের সদস্য। অর্থাৎ আইন বিভাগের সদস্যদের মধ্য থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ নির্বাচিত হয় বলে যে শাসন বিভাগ কোন বিভাগের নিকট দায়ী থাকে? আইন বিভাগের নিকট দায়ী থাকে, মনে থাকবে। তাহলে মোটামুটি ভাবে যে উত্তর হচ্ছে কি যে সরকারের যে দুইটি বিভাগ আছে তার মধ্যে একটা হচ্ছে আইন বিভাগ এবং শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সংসদীয় সরকার মানে হচ্ছে যে সরকার ব্যবস্থায় আইন বিভাগের নিকট শাসন বিভাগ দায়ী থাকে, তার মানে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যরা আইন বিভাগের নিকট দায়ী। আর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় যে রাষ্ট্রপতি যে কোনো বিভাগের নিকট দায়ী থাকেন না, অর্থাৎ শাসন বিভাগ স্বাধীন থাকেন এবং আইন বিভাগ স্বাধীন থাকেন, এটাকে বলে যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ এদের সবাইকে নিয়োগ দান করেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। তাহলে আমরা যেটা বলতে পারি যে সংসদীয় সরকার কাঠামোয় নির্বাহী ক্ষমতার অধিকারীকে, সংসদীয় সরকার কাঠামোয় নির্বাহী ক্ষমতার অধিকারী যে প্রধানমন্ত্রী, কারণ প্রধানমন্ত্রীর কাজই হচ্ছে মূলত যে সংসদীয় সরকার ব্যবস্থায় ক্ষমতা চর্চা করা। তোমরা অনেকের কাছে যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশের রাষ্ট্রপতিকে নাম বলতে পারবে না, সহজ কথায় বাংলাদেশের রাষ্ট্রপতির নাম বলতে পারবে না, কিন্তু যখনই আমি জিজ্ঞেস করব যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি, তখন তুমি সেটা বলতে পারবে, কারণ বাংলাদেশ একটা সংসদীয় সরকার ব্যবস্থার রাষ্ট্র এবং সংসদীয় সরকার ব্যবস্থার রাষ্ট্রে প্রধানমন্ত্রী হচ্ছে মুখ্য ভূমিকা পালন করে বা প্রধান ভূমিকা পালন করে। আমি একটু সামনের দিকে আগাই, তোমাদের অনেক ডিটেইলস আমি পড়াতে গিয়ে সময় তোমাদের নষ্ট হচ্ছে। সরকারের কোন বিভাগের মানে কোন বিভাগ অধ্যাদেশ জারি করতে পারে? আমরা জানি যে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে, মানে অধ্যাদেশ আর কি। অধ্যাদেশকে ইংরেজিতে কি বলা হয়? এখানে অধ্যাদেশ হবে, এই অধ্যাদেশকে ইংরেজিতে বলা হয় হচ্ছে অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স জারি করতে পারে কে? অর্ডিন্যান্স জারি করতে পারে একমাত্র রাষ্ট্রপতি। এখন কথা হচ্ছে রাষ্ট্রপতি সরকারের যে তিনটি বিভাগ আছে, আইন, শাসন এবং বিচার, এই তিন বিভাগের মধ্যে কোন বিভাগে অবস্থান করে বলতো? যে সরকারের শাসন বিভাগের মধ্যে অবস্থান করে বলে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা একমাত্র কোন বিভাগের আছে? একমাত্র শাসন বিভাগের আছে। আমরা আশা করছি যে সেই উত্তর আমরা পেরেছি বা তোমরা উত্তর দিতে পেরেছো, ঠিক আছে? বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম শাহাবুদ্দিন। শাহরিয়ার শাওন যেভাবে উত্তর দিয়েছে মনে হয়েছে যে এর বন্ধু, ঠিক আছে? হ্যাঁ, শাহরিয়ার শাওন এই রাষ্ট্রপতির নাম বলতে গেলে মহামান্য রাষ্ট্রপতি বলতে হয়। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, ঠিক আছে? শাহাবুদ্দিন কি? চুপ্পু, মহামান্য রাষ্ট্রপতি, ঠিক আছে? এর পরবর্তী প্রশ্নে যায়, প্রথম বিশ্বযুদ্ধের পর নিচের কোন দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে? যে প্রথম বিশ্বযুদ্ধের যে দায়, তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1919 সাল পর্যন্ত, মোটামুটি 18 সাল পর্যন্ত ছিল সেটা। তো 1914 থেকে 1918 সাল পর্যন্ত যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের মধ্যে একচেটিয়া ভাবে যে জার্মানিকে দোষী করা হয়েছিল। পরবর্তীতে 1919 সালে ভার্সাই চুক্তি করে জার্মানিকে দোষী হিসেবে সাব্যস্ত করা হয়েছিল। এই জার্মানি, এই রাগটা এদের ভিতরে ছিল, জার্মানিদের ভিতরে ছিল। পরবর্তীতে 1939 সালে জার্মান পোল্যান্ড আক্রমণ করে। কোনটা? পোল্যান্ড আক্রমণ করে। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, পোল্যান্ড। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে জার্মান পোল্যান্ড আক্রমণ করার কারণে 1939 সালে। তো প্রথম বিশ্বযুদ্ধের পরে হিটলার যেটা করেছেন, হিটলার একটি মানে একনায়কতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, যেটার নাম হচ্ছে কি? জার্মানি। যেটার নাম কি? জার্মানি। অলরেডি তোমরা সঠিক উত্তর দিয়েছো, 98-তে অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছো। তোমরা একটু দ্রুত কমেন্টস করবা, কেমন? তোমাদের অনেকেরই সঠিক উত্তর হচ্ছে, অনেকেরই ভুল হচ্ছে। তোমরা নিজেরাই নিজেদেরকে যাচাই করতে পারবে ভুল হচ্ছে কি সঠিক হচ্ছে সেটা।
এরপরের প্রশ্নে চলে যাই আমরা। এরপরের প্রশ্ন হচ্ছে কি, আইনসভা কয় ধরনের হতে পারে? এইটা একটু জটিল বা কমপ্লিকেটেড প্রশ্ন, তোমরা দেখি উত্তর করতে পারো কিনা। আবার এটা সবচেয়ে সহজ প্রশ্ন, ঠিক আছে। আমি এটা মানে এটা ভেবে আনন্দিত যে তোমাদের অনেকেই কিন্তু ক্লাস করতেছো, তার মানে প্রথম দিকে যে 70+ যে স্টুডেন্ট, সেই স্টুডেন্ট কিন্তু স্টিল এখনো আমাদের সাথে লাইভে যুক্ত আছে। তোমাদের অনেক 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 ধন্যবাদ। তো তোমরা ক্লাসে থাকো, আশা করি তোমরা লাভবান হবে, ক্ষতিগ্রস্ত হবে না। ভাইয়া সেকেন্ড পেপার ক্লাস কবে নিবেন? প্রথম পত্র শেষ হয়ে গেলেই আমরা সেকেন্ড পেপারে চলে যাব, ঠিক আছে। অলরেডি উত্তর দেওয়া শুরু করেছে। সামিহা উত্তর দিয়েছেন যে আইনসভা কয় ধরনের হতে পারে। এটা এত সহজ প্রশ্ন, এটা কিভাবে ভুল করো তোমরা। অলরেডি ক উত্তর দিয়েছে। ক যতজন উত্তর দিয়েছে উত্তর সঠিক হয়েছে তোমাদের। ক যতজন উত্তর দিয়েছে তোমাদের উত্তর কি হয়েছে? সঠিক হয়েছে। কারণ আইনসভা দুই ধরনের হয়, একটা এক কক্ষ বিশিষ্ট আইনসভা আর একটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। আইনসভা কয় ধরনের হয়? দুই ধরনের হয়। দেখো, এক কক্ষ বিশিষ্ট এবং কি দ্বিকক্ষ বিশিষ্ট, মনে থাকবে। এটা একটু তোমাদের জন্য মানে একটা ইয়া ছিল আর কি, এক কক্ষ বিশিষ্ট আর একটা হচ্ছে কি দ্বিকক্ষ বিশিষ্ট। আমাদের দেশের যে আইনসভা, সেই আইনসভা কয় কক্ষ বিশিষ্ট বলো তো? এটা কি এক কক্ষ বিশিষ্ট না দ্বিকক্ষ বিশিষ্ট? তোমরা বলো তো, আমাদের দেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? এক কক্ষ বিশিষ্ট। পার্শ্ববর্তী দেশ ভারতে কোন ধরনের আইনসভা আছে? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কোন ধরনের আইনসভা আছে? একটু তোমরা লাইভটা শেয়ার করে রাখো নিজের টাইমলাইনে, লাইভ ক্লাস চলাকালীন সময় পর্যন্ত। আমরা আর বেশিক্ষণ না, 10 মিনিট একটু ধৈর্য ধরে থাকো। আশা করছি এই 10 মিনিটে আমি তোমাদেরকে 10টা এমসিকিউ সলভ করাবো, ঠিক আছে। তো গঠন ও কাজের দিক থেকে শাসন বিভাগকে কয় ভাগে ভাগ করা যায়? গঠন এবং কাজের দিক থেকে শাসন বিভাগকে কয় ধরনের বা কয় ভাগে ভাগ করা যায়? একটু বলো তো, গঠন এবং কাজের দিক থেকে শাসন বিভাগকে দুই ভাগে ভাগ করা যায়। দেখো, শাসন বিভাগ যেটা আছে, সেই শাসন বিভাগের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে রাজনৈতিক অংশ আর একটা হচ্ছে কি অরাজনৈতিক অংশ। রাজনৈতিক অংশ আর একটা কি, একটা হচ্ছে রাজনৈতিক অংশ আর একটা কি, আর একটা হচ্ছে অরাজনৈতিক অংশ, মনে থাকবে। একটা রাজনৈতিক অংশ আর একটা কি অরাজনৈতিক অংশ। তাহলে এই রাজনৈতিক অংশ কার? রাজনৈতিক অংশের মধ্যে যারা ভোটে নির্বাচিত প্রতিনিধি যারা আছে, ভোটে নির্বাচিতদের মধ্যে অন্যতম কারা? ভোটে নির্বাচিতদের মধ্যে অন্যতম হচ্ছে প্রধানমন্ত্রী, হ্যাঁ প্রধানমন্ত্রী। এরপরে আছে হচ্ছে কে, রাষ্ট্রপতি আছেন। রাষ্ট্রপতি জনগণের ভোটেই কিন্তু নির্বাচিত হয়, পরোক্ষ ভোটে আমাদের দেশে। হ্যাঁ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীগণ, হ্যাঁ এরা সবাই কি মন্ত্রী পরিষদ, এরা সবাই কি রাজনৈতিক। এবং মন্ত্রীদের উপদেষ্টা, হ্যাঁ মন্ত্রীদের কি উপদেষ্টা যারা আছে, এরা সবাই কি রাজনৈতিক অংশ। আবার অরাজনৈতিক অংশ কারা? হ্যাঁ, রাষ্ট্রের মধ্যে কর্মকর্তা কর্মচারী বা আমলা, কর্মকর্তা কর্মচারী, হ্যাঁ এবং হচ্ছে কি আমলা, এরা সবাই আমলা, এরা সবাই, এরা হচ্ছে আদেশ দেয়, এরা সেই আদেশ বাস্তবায়ন করে, বহাল করে। আদেশ দেয় এবং আদেশ বাস্তবায়ন করে বা বহাল করে। অলরেডি তোমরা অনেকে সঠিক উত্তর দিয়েছো, এরপরে প্রশ্নে চলে যাই আমরা 101 নম্বর প্রশ্নে। সেটা হচ্ছে কি, যে ফুয়েডাস শব্দটি কোন জাতীয় শব্দ? আচ্ছা, ফুয়েডাসের অর্থ কি আমরা জানি কিনা? যে এটা কি গ্রিক শব্দ, এটা কি ইংরেজি শব্দ, এটা কি স্প্যানিশ নাকি ল্যাটিন শব্দ? তোমরা বলো তো, ফুয়েডাস এটা কোন শব্দ? আচ্ছা, ফুয়েডাসের অর্থ লিখে ফেলি আমরা, যে সন্ধি, হ্যাঁ সন্ধি, মিলন, হ্যাঁ মিলন, যুক্তকরণ, কি করণ? যুক্তকরণ, অথবা হচ্ছে ঐক্যবদ্ধকরণ, হ্যাঁ অথবা সেটাকে আমরা একত্রিতকরণও আমরা বলতে পারি। আচ্ছা, তোমরা বলো তো যে এটা কোন ভাষার শব্দ বা কোন জাতীয়? অলরেডি তোমরা অনেকে ভুল উত্তর দিচ্ছ। অলরেডি ইংরেজি বলছে একজন, স্প্যানিশ বলছে একজন, বাকিরা কি বলবো? বাকিরা এটা কোন ভাষার শব্দ? তোমরা সপ্তম দেখি পড়ো নাই? হ্যাঁ, অলরেডি শাওন সঠিক উত্তর দিয়েছে 101 ঘ। জাইমা সঠিক উত্তর দিয়েছে, এটা হচ্ছে ল্যাথিন। এটা হচ্ছে কি ল্যাথিন, ঠিক আছে। ফুয়েডাস অর্থ কি? অর্থ আমরা কিন্তু জেনেছি অলরেডি, আলহামদুলিল্লাহ ভালো ভাই, ওকে ঠিক আছে। এই সাইফুল ইসলাম এখনো কিন্তু ওই লাইভ ক্লাসের শুরুতে, মানে আমি কেমন আছি জিজ্ঞেস করেছি না তোমাদের, কিন্তু এখনো ওইটাতে উত্তর দিচ্ছে। হিমেল তালুকদার, প্রত্যক্ষ বা পরোক্ষ বলতে কি বোঝায়? আচ্ছা, প্রত্যক্ষ আর পরোক্ষ বলতে কি বোঝায়? এটা সেই যে তোমার হিমেল তালুকদার, সেও কিন্তু ওই গণতন্ত্রের মধ্যে আছে, এখনো গণতন্ত্রের মধ্যে আছে। এটা অনেক আগে পড়ানো হয়েছে। আবুল কাসেম এবং উপমা, এরা সবাই সঠিক উত্তর দিয়েছে। রাশেদা উত্তর ভুল হয়েছে,
রাজিউদ্দিন চৌধুরী সঠিক উত্তর দিয়েছে। ওকে ওকে, ইমরান আহমেদ সঠিক উত্তর দিয়েছে। এর পরবর্তী প্রশ্ন যায় আমরা, সেটা হচ্ছে 102 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? তোমরা আশা করি উত্তর দিতে পারবা। এখানে একটা জিনিস বলে রাখি যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ প্রবক্তার সাথে সাথে আমরা আরেকজনের নামও জানবো, সেটা হচ্ছে জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে, বা জাতি রাষ্ট্র। এই যে জাতি রাষ্ট্র, তোমরা এটা তো পারবা যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ, এটা তো তোমরা সবাই পারবা। মন্টেস্কু একটা বই লিখেছিলেন, মনে আছে কি? মন্টেস্কুর গ্রন্থের নাম কি? মন্টেস্কুর বইয়ের নামটা মনে আছে কি? যে মন্টেস্কুর যে বইয়ের কথা বলেছিলেন সেই বইয়ের নাম হচ্ছে কি? দ্য স্পিরিট অফ লস। মনে আছে নাকি নাই? স্পিরিট অফ লস গ্রন্থের রচয়িতা হচ্ছে মন্টেস্কু। তিনি আসলে যে ক্ষমতার স্বতন্ত্রীকরণ, এখন কথা হচ্ছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ মানে কি? সরকারের যে 3 বিভাগ আছে, আমরা যে সরকার জানি সেই সরকারের 3টি বিভাগ আছে, আইন, শাসন এবং কি বিচার। এই যে 3টি বিভাগ, এই 3টি বিভাগের মধ্যে যে মানে সম্পর্ক, 3টি বিভাগ স্বতন্ত্র বিভাগ হিসেবে থাকবে, এগুলোকেই বলে স্বতন্ত্রীকরণ। মানে কেউ কারো মানে কাজে ইন্টারফেয়ার করবে না, কেউ কারো কাজে বাধা দিবে না, কেউ কারো কাজে ওইভাবে করবে না। স্পিরিট অফ লস উত্তর দিয়েছে, স্পিরিট অফ লস। আচ্ছা, এখানে মনে আছে এটা যে জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা বা জাতিরাষ্ট্রের প্রবক্তা কে? হ্যাঁ, ম্যাকিয়াভেলি। মনে আছে কিনা? ম্যাকিয়াভেলির কথা মনে আছে নাকি ভুলে গেছো? ম্যাকিয়াভেলির কথাও মনে রাখবা, যে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি যেভাবে মনে রাখবা ঠিক একইভাবে জাতিরাষ্ট্রেরটাও মনে রাখতে হবে, ঠিক আছে? রাষ্ট্র, মুখ্য, ব্যক্তি, গুণ কোন ধরনের সরকারের বৈশিষ্ট্য, এটা আশা করি তোমরা পারবা। দেখো, গণতান্ত্রিক ধারায় যে ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দেয়, সমাজতান্ত্রিক ধারায় যে রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তিকেও গুরুত্ব দেয়, ঠিক আছে? কিন্তু এটা তো আসবেই না, এটা অপশনই হবে না। এটা গণতান্ত্রিক ধারায় ব্যক্তিকে গুরুত্ব দেয়, সমাজতান্ত্রিক ধারায় ব্যক্তি এবং রাষ্ট্র সমাজকে গুরুত্ব দেয়, কিন্তু একনায়কতন্ত্রের ক্ষেত্রে শুধুমাত্র রাষ্ট্রকে যে গুরুত্ব দেয়, ঠিক আছে? অর্থাৎ রাষ্ট্র মুখ্য, ব্যক্তি গুণ মানে হচ্ছে ব্যক্তির গুরুত্ব এখানে কম। সমাজতান্ত্রিক ধারায় ব্যক্তি এবং সমাজ দুইটাই গুরুত্বপূর্ণ, গণতান্ত্রিক ধারায় শুধু ব্যক্তি আর রাষ্ট্রের কথা তারা তেমন একটা চিন্তা করে না। তো মোটামুটি ভাবে একনায়কতান্ত্রিক ধারার মধ্যেই মূলত হচ্ছে কি, যে রাষ্ট্রের চেয়ে মানে ব্যক্তির চেয়ে রাষ্ট্রকে তারা গুরুত্বপূর্ণ হিসেবে দেখে, ব্যক্তির চেয়ে কাকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখে? যে রাষ্ট্রকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখে, ঠিক আছে? তোমরা কিন্তু এতক্ষণ ধরে কমেন্টস করার পরেও তোমরা মাত্র 480টি কমেন্টস করেছো। হ্যাঁ, কয়টি মানে কমেন্টস করেছো? 480টি কমেন্টস করেছো, যেটা সংখ্যার তুলনায় মানে তোমাদের উপস্থিতির তুলনায় সংখ্যা অনেক কম, ঠিক আছে? তোমরা দ্রুত একটু উত্তর করার চেষ্টা করবা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 104। এরিস্টটলের মধ্যে সর্বোত্তম সরকার কোনটি? এরিস্টটল কিন্তু তোমার জানো যে তোমার গণতন্ত্রকে পছন্দ করতেন না, এটা আগেই বলে দিই। এরিস্টটল এটাকে পছন্দ করতেন না, এবং তিনি যেটাকে পছন্দ করতেন সেটা হচ্ছে কি পলিটি। কোনটাকে পছন্দ করতেন? পলিটিকে পছন্দ করতেন। পলিটি, হ্যাঁ, পলিটি, বা যেটা মোটামুটি ভাবে তিনি পছন্দ করতেন, যে পলিটিকে তিনি সর্বোত্তম সরকার বলে আখ্যায়িত করেছেন, ঠিক আছে? পলিটিকে সর্বোত্তম সরকার বলে তিনি কি করেছেন? আখ্যায়িত করেছেন। তোমরা সঠিক উত্তর দেওয়ার ট্রাই করবা যে পলিটিকে তিনি সর্বোত্তম সরকার। অলরেডি অনেকে ভুল উত্তর দিচ্ছে, ঘ বলে, যে তমা ভুল উত্তর দিয়েছে। এটা কি আমি তোমাকে শিখাইছিলাম? তোমরা তো মানে তোমাদের বেইসের স্টুডেন্ট, তুমি আমাদের বেইসের স্টুডেন্ট না? ভুল উত্তর দিলে তো এটা তো আমার গায়ে লাগার কথা। তৌফিকা মিম সঠিক উত্তর দিয়েছে, অনেক তোমার ভুল উত্তর দিয়েছে। তৌফিকা মিম, আবুল কাশেম সঠিক উত্তর দিয়েছে, নাফিজা মাইম সঠিক উত্তর দিয়েছে। তোমাদের এটা শখ আছে না, ওই যে তোমার সরকার ব্যবস্থা সম্পর্কে এরিস্টটলের একটা শখ আছে, সেখানে সংখ্যার ভিত্তিতে, আর একটা কি যে তোমার শাসকের ভিত্তিতে, হ্যাঁ, গুণের ভিত্তিতে এবং কি শাসকের ভিত্তিতে সংখ্যা, শাসকের সংখ্যা, ঠিক আছে? এরপরে আমরা যাই, সেটা হচ্ছে কি, তাহলে এরিস্টটল সর্বোত্তম সরকার বলতে পলিটিকে বুঝিয়েছেন। গণতন্ত্র তিনি পছন্দ করতেন না, তিনি মনে করতেন গণতন্ত্র একটা খারাপ সরকার ব্যবস্থা। আচ্ছা, কোন দেশের সংসদীয় সরকার প্রচলিত নেই? এখানে তোমরা একটু যদি খেয়াল করো যে এই মানে 3টি দেশের মধ্যে কোনটার মধ্যে সংসদীয় সরকার নাই? বাংলাদেশ একটা সংসদীয় সরকারের দেশ, ভারত সংসদীয় সরকারের দেশ। কারণ এগুলো তোমরা দেখো, এদের প্রধানমন্ত্রীর নাম তোমরা পারবা। যেমন হচ্ছে ইনার মানে ওনার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে কি ঋষি সোনাক। কে? ঋষি সোনাক। হ্যাঁ, ঋষি সোনাক। তো ঋষি সোনাক আছেন এখানে। এরপরে ভারতের প্রধানমন্ত্রীর নাম মোদি। হ্যাঁ, মোদি না, নরেন্দ্র মোদি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। এরপরে তাহলে এখানে যদি আমরা বলি যে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কে, তাহলে কিন্তু আমরা পারি না। আমরা জানি যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন। জো বাইডেন সাহেবকে আমরা জানি, কারণ সেই রাষ্ট্রটা একটা মানে সেই রাষ্ট্রটা একটা হচ্ছে কি শাসিত, যে রাষ্ট্রপতি শাসিত। তোমাদের কি ঘুম আসছে? তোমাদের ক্লাস করতে ভালো লাগতেছে না? হ্যাঁ, ক্লাস করতে ভালো লাগছে না? হ্যাঁ বলো তো, ক্লাস করতে ভালো লাগতেছে কিনা? তো তাহলে মানে কোন দেশে সংসদীয় সরকার প্রচলিত নেই? এটা ক্লাস করতে কেমন লাগছে বলো? তোমরা বাইরে হয়ে যাচ্ছে ক্লাস থেকে, আমি কন্টিনিউ করব। আর 5টা পড়াবো কি? তোমরা যদি বলো যে পড়াইতে, তাহলে আমি পড়াবো, আর নয়তো হচ্ছে আমি এখানেই রেখে দিচ্ছি, ঠিক আছে? বলো, তোমরা বলো তোমাদের কেমন লাগছে ক্লাস করতে। বলো, সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক? আচ্ছা তোমাদের বলো কেমন লাগছে। ক্ষুধা লাগছে স্যার, ঘুম আসে নাই, ভালো লাগছে স্যার। ওকে, ক্ষুধা তো আমারও লাগছে, আমিও তো খাই নাই। আমি তো এখান থেকে, তোমরা তো বাসায় বসে আছো, আমি তো এখান থেকে গিয়ে স্টুডিও থেকে বের হয়ে গাড়ি ধরে বাসায় যাব, বাসায় গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাবো, খাওয়ার পরে আমি আবার একটু স্টাডি করবো, এরপর আমি ঘুমায় যাব। তো তোমাদের চেয়ে আমার একটু আরো বেশি চাপ বেশি, তাই না? ভালো লাগতেছে, ওকে, অনেক ভালো। পড়াই, আচ্ছা ঠিক আছে পড়াই তাহলে। আচ্ছা তাহলে আর 5টা পড়াই, আমরা শেষ করে দিব, কেমন? আর 5টা, ওকে। এরপরে যেটা আসি সেটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি আসলে নিয়মতান্ত্রিক? আমরা জানি যে সংসদীয় সরকার ব্যবস্থায় যে রাষ্ট্র পরিচালিত হয় হচ্ছে আইনসভা দিয়ে। কি দিয়ে? আইনসভা দিয়ে। এটা আমাদের দেশ দিয়েই আমরা উদাহরণ দিতে পারি। আইনসভার নাম হচ্ছে আমাদের দেশের সংসদ। সংসদের যারা সদস্য আছেন, সংসদের যারা কি আছেন, সংসদ সদস্য আছেন, তারাই হচ্ছে এই আইনসভা পরিচালনা করেন, এবং সেখান থেকে একজনকে প্রধান হিসেবে নিয়ে তারা গড়ে তুলেছে কি? প্রধানমন্ত্রী। এবং রাষ্ট্রের একজন ব্যক্তিকে নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রের প্রধান বানিয়েছে, তিনি হচ্ছে কে? রাষ্ট্রপতি। তাহলে সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। মনে থাকবে, রাষ্ট্রপতি যা মন চায় তা করতে পারে না, বা রাষ্ট্রপতি তার ইচ্ছা অনুযায়ী কোনো কিছু করতে পারে না। তাহলে মোটামুটি ভাবে সংসদীয় সরকার ব্যবস্থায় যে পদটি নিয়মতান্ত্রিক সেটা হচ্ছে রাষ্ট্রপতির পদ। জনমতের বাহন কোনটি? আচ্ছা, কোন যে বাহনটি আসলে জনমতকে বয়ে নিয়ে যায়? জনগণ, সংবাদপত্র, কম্পিউটার, মাল্টিমিডিয়া, কোনটা বলো তো? সংবাদপত্র, জনগণ নাকি কম্পিউটার, মাল্টিমিডিয়া, কোনটা? একটু কমেন্টস করো দ্রুত। এটা সপ্তম অধ্যায়, এটা সপ্তম অধ্যায়। একজন জিজ্ঞেস করে কত অধ্যায়? এটা সপ্তম অধ্যায়। দ্রুত কমেন্টস করো, দ্রুত বলো তো। সংবাদপত্র একজন উত্তর দিয়েছেন 106। আমরা 8-এ আছি এখন, 106-এ নাই। 108-এর মধ্যে জনমতের বাহন কোনটি বলো তো? জনমতের বা জনগণের বাহন হচ্ছে, জনমতের বাহন হচ্ছে কোনটি? যে তোমার জনগণ। আচ্ছা, জনগণ, ওকে। ক্লাস নিবেন আর সময়টা বলেন। শুভ হাসান বললো যে আমি ক্লাস তো সোমবার আর হচ্ছে শুক্রবারে, কিন্তু তোমাদের সোমবারে হচ্ছে তোমাদের ইকোনমিক্সের টিচারের একটা ওই যে T20 বেসের যে ওরিয়েন্টেশন ক্লাস আছে, আমাদের 3টা প্যানেলেরই ক্লাস চলবে, মানে 3টা রুমে আমাদের ক্লাস চলবে। সুতরাং আমাদের অফিস যেটা, সেখানে 4টা রুম টোটাল। তো সব মিলেই হচ্ছে 3টা রুমে যদি ক্লাস চলে, তাহলে আজ যত জায়গা থাকবে না ক্লাস নেওয়া, তখন আমার হোয়াইট বোর্ডে ক্লাস নিতে হবে। এই জন্য আমি সোমবারের ক্লাসটা আজকে নিয়ে ফেলছি, কেমন? ওকে, তোমাদের অনেকেরই সঠিক উত্তর হয়েছে। সংবাদপত্রই হচ্ছে যে জনমতকে বহন করে, ঠিক আছে। এরপরের প্রশ্ন চলে যায় আমরা 109-এ। দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান কোন দেশে? মানে 2 দল ব্যবস্থা। আমরা যদি একটু খেয়াল করি, যুক্তরাজ্য যেটা, যে সেখানেও 2টা দল আছে। একটা হচ্ছে তোমার লেবার পার্টি, একটা হচ্ছে কি যে লেবার পার্টি, আর একটা হচ্ছে কনজারভেটিভ পার্টি, ঠিক আছে। একটা হচ্ছে লেবার পার্টি, আর একটা কি? কনজারভেটিভ পার্টি, ঠিক আছে। আরেকটা দেশ আছে যেটাতে যে 2টি রাজনৈতিক দল ছিল বা আছে, সেটা হচ্ছে ইউএসএ, যেটাকে ইউনাইটেড স্টেট বা যুক্তরাষ্ট্র বলি। কি বলি? যুক্তরাষ্ট্র বলি। তো যুক্তরাষ্ট্রের মধ্যেও কিন্তু 2টা রাজনৈতিক দল, একটা হচ্ছে তোমার ডেমোক্রেটিক, আর একটা হচ্ছে যে রিপাবলিকান। একটা হচ্ছে ডেমোক্রেটিক। আচ্ছা তোমরা বলো তো, জো বাইডেন কোন রাজনৈতিক দলের? এটা উনি কি ডেমোক্রেটিক রাজনৈতিক দলের নাকি রিপাবলিকান রাজনৈতিক দলের? কে বলতে পারবা দেখি? যে বলতে পারবে তাহলে আমি ধরে নিব, তোমরা আবার গুগল করিও না, ডেমোক্রেটিক পার্টি না রিপাবলিকান পার্টি। জো বাইডেন কি ডেমোক্রেটিক পার্টি না রিপাবলিকান পার্টি? স্যার ক্লাস 10টায় নেওয়া যায় না, রিপিট বেস আমাদের ক্লাস থাকে যে 10টায় নেওয়া যায় না। আমার বাসায় যেতে তো আমার 12টা বেজে যাবে, তখন রিস্কে নিবে। আমাকে যদি পথে কেউ ধরে মোবাইলটা নিয়ে ফেলে, মানি ব্যাগটা নিয়ে ফেলে, আমার হাতে একটা সুন্দর ঘড়ি আছে, হ্যাঁ, যদিও আমি জাহেদ খানের মতো ওইভাবে বলতে পারি না, রোলেক্সের ঘড়ি বলতে পারি না, হ্যাঁ, তো ওইটা যদি নিয়ে ফেলে, তাহলে তুমি গুনারি দিবা? মানে গুনারি মানে বুঝো তো চট্টগ্রামের ভাষায়, এটা তুমি কি জরিমানা দিবা আমাকে? আচ্ছা ডেমোক্রেটিক, ওকে, ডেমোক্রেটিক বলেছে, ভেরি গুড।
আবুল কাসেম রিপাবলিক হবে না, রিপাবলিক হবে না, ডেমোক্রেটিক পার্টি, ঠিক আছে, ডেমোক্রেটিক, ওকে ফাইন, ভেরি গুড। ইউএসএ তে বর্তমানে যিনি জো বাইডেন আছে তিনি ডেমোক্রেটিক। ওই যে তোমার পাগলা বুড়ো যেটা ছিল, ওই যে পাগলা বুড়োকে চিনো তো তোমরা? পাগলা বুড়োকে, পাগলা বুড়ো হচ্ছে কে, যে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট যিনি ছিলেন তার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে। এরপরে যাই পরবর্তী প্রশ্নের মধ্যে আমরা, যে তাহলে দুইটা রাজনৈতিক দল ছিল কোথায়, অলরেডি আমরা সেটা পেয়ে গেলাম যে দুইটা রাজনৈতিক দল ছিল হচ্ছে কোথায়, কোন দেশের মধ্যে, দুইটা রাজনৈতিক দল ছিল হচ্ছে এখানে যুক্তরাজ্যে, ঠিক আছে। এরপরের মধ্যে দ্য মডার্ন স্টেট গ্রন্থটি লিখেছেন কে, লাস্ট ওয়ান আমরা আজকে এটা বলে শেষ করে দিচ্ছি। দ্য মডার্ন স্টেট গ্রন্থের লেখক কে, এটা লেখক কে, কে পারো দেখি, তোমরা যদি পারো তাহলে বেশ, আর যদি না পারো সমস্যা নাই। দিবনি জরিমানা, আচ্ছা জরিমানা দিবে, নেক্সট ক্লাসে বলে দিয়ান ভাইয়া, নেক্সট ক্লাস হবে তোমাদের শুক্রবারে। ওকে, পরবর্তী প্রশ্ন, দ্য মডার্ন স্টেট, মডার্ন স্টেট গ্রন্থের লেখক কে, ম্যাকহাইবার, ম্যাকহাইবার উত্তর দিয়েছে দুইজনে, আর বাকিরা, তোমরা বাকিরা একটু বলো তো দেখি। শারিয়ার মিশকাত সামিহা যুক্ত হয়েছে, তোমার মেসেজ দিয়েছে, সরি যেটা দিয়েছে উত্তর দিয়েছে সেটা হচ্ছে কি 110 ঘ, তার মানে ম্যাকহাইবার, ম্যাকহাইবার ভাইয়া কি চট্টগ্রামের? হ্যাঁ। সাদিয়া ফারুকি আফরো, আমি চট্টগ্রামের, একদম কক্সবাজারের। খুশনুর জাহান উপমা বলেছে ম্যাকহাইবার, ম্যাকগাইবার বলেছে সে, ম্যাকহাইবার। ওকে, আবুল কাসেম, রুশু, আচ্ছা বাকিরা দেখি পারো কিনা, বাকিরা পারো কিনা দেখি। তো লাস্ট পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিল প্রায় 54 জন, এবং আজকের ক্লাস তোমাদের আমি এখানেই শেষ ঘোষণা করছি, মানে আজকে এইটুকু আমি পড়াইছি তোমাদেরকে 110, আরো অনেকগুলো আছে, বাট হচ্ছে এইগুলো তো আমি এখন পড়াইতে পারবো না তোমাদেরকে, অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে আছে, ঠিক আছে, সব মিলে হচ্ছে আরো আছে, আমরা এতগুলো প্রশ্নে যাচ্ছি না আপাতত। তো তোমরা বলো যে ক্লাস কেমন লেগেছে এবং হচ্ছে তোমাদের উপকারে আসছে কিনা। তো এখন যদি তোমাদেরকে বলি যে এরকম ক্লাসগুলো আসলে তোমাদের উপকারে আসবে, যদি না তুমি মনোযোগী না হও তাহলে তোমার এইগুলা কোনো উপকারে আসবে না, যদি মনোযোগী হও তাহলে তোমার কোনো উপকারে আসবে, ঠিক আছে। এবং তোমাদেরকে বলবো যে তোমরা এখন যারা পরীক্ষার্থী আছো তোমাদেরকে মডেল টেস্ট দিতে হবে বেশি বেশি, এবং মডেল কোয়েশ্চেন সলভ করতে হবে, তোমাদের মডেল টেস্ট যে গাইড বই আছে সেই গাইড বই নিয়ে তোমরা ভালোভাবে পড়বা, এবং আশা করছি যে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, এবং এমসিকিউ যেভাবে পড়াচ্ছি এভাবে পড়তে থাকবে ইনশাল্লাহ, এবং পরিণতিতে তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, অনেক কিছু মনে পড়ছে, নতুন করে শিখতে পারছি। ওকে, ভেরি গুড রাশেদ আক্তার, খুব ভালো। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আরো ডিটেলসে আরো বিষয় নিয়ে, নতুন বিষয় নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমাদের প্রথম পত্র শেষ হবে, দ্বিতীয় পত্রে আমরা চলে যাব, এরপরে টোটাল যখন শেষ হয়ে যাবে তখন আমরা হচ্ছে বহুপদী প্রশ্ন, একটা ক্লাসের মধ্যে কয়েকটা বহুপদী প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, ততদিন তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তমা বলেছে টেস্ট পেপার না পড়লে কি কোনো সমস্যা হবে কিনা, টেস্ট পেপার পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, তোমাদের বইয়েও ইয়ার কোয়েশ্চেন আছে, মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো নিয়ে তোমরা সলভ করে ফেলো, ঠিক আছে। কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে সেটা যদিও আমরা ক্লাসের মধ্যে বলে দেই, তো তোমাদের অনেকের মধ্যে ডামিশ আসো, ডামিশ মানে বুঝো তো একটু পড়াশোনা কম করতে চাও, তো তোমরা অনেকে হচ্ছে এইগুলো কেয়ার করো না, মানে কেয়ার করো না মানে হচ্ছে তোমরা মানে মোটামুটি ভাবে টিচার যেটা বলতেছে এটাকে গুরুত্ব দাও না আর কি, পরে গিয়ে কিন্তু ঠিকই মারা খাও। এই মারা না খাওয়ার জন্যই বলতেছি যে মডেল টেস্ট, ঠিক আছে। নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ শুক্রবারে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।